আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি ভালো। আমাদের মেডিকেল এডমিশন ব্যাচের যে ক্লাসগুলো শুরু হওয়ার কথা ছিল, আমরা আজকে থেকে আমাদের ব্যাচের ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। তো আশা করি আমাদের সাথে তোমাদের জার্নিটা অনেক ভালো হবে। এবং আমি যে জিনিসটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ক্লাসের মধ্যেই যেহেতু আমরা সবগুলো টপিক তোমাদেরকে কাভার করে দিব, তো ক্লাসটা তোমরা যদি ভালো মতো করতে পারো তাহলে আশা করি আমাদের ক্লাসেই সবগুলো জিনিস A to Z তোমাদের কাভার আপ হয়ে যাবে। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান ক্লাস দিয়ে আমাদের আলোচনা শুরু করব। ওকে, তো আজকে আমরা আমাদের পদার্থবিজ্ঞান ক্লাস দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব। আমি একটু সবকিছু দেখে নেই ঠিকঠাক আছে কিনা। আমরা 1 মিনিটের মধ্যে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি এবং আমাদের টার্গেটই থাকবে পদার্থবিজ্ঞান অংশে যেন আমরা 20-এর মধ্যে 20 তুলতে পারি। আমরা এমন ভাবে আমাদের ক্লাসগুলোকে সাজিয়েছি বা ডিজাইন করেছি যাতে করে আমরা এইখান থেকে 20-এর মধ্যে 20ই তুলতে পারি। আমরা এইভাবে তোমাদেরকে ক্লাসগুলো নিব ভাবে আমাদের ক্লাসগুলোকে আমরা এইখান থেকে 20-এর মধ্যে 20ই তুলতে পারি। আচ্ছা, আমি চেক করে নিয়েছি, আমাদের ক্লাস সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে আশা করতেছি। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তো আমরা আমাদের আলোচনা শুরু করে দিব। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। তো আমাদের বেসিক্যালি যে টার্গেটটা থাকবে যে ক্লাসের মধ্যে আমরা সবগুলা জিনিস A to Z কাভার করব। এবং আমাদের মেডিকেল ফিজিক্সের আজকে আমরা যে চ্যাপ্টারটা দিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে ভৌত জগত পরিমাপ। এবং ভাইয়া আমাদের টার্গেট যেটা থাকবে, আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে বলছি, আমাদের টার্গেট থাকবে মেডিকেল ফিজিক্স এই অংশের মধ্যে। যেহেতু আমাদের 20টা প্রশ্ন চলে আসবে, আমাদের টার্গেট থাকবে যে এই 20-এর মধ্যে যেন আমরা 20 ইনশিওর করতে পারি। আচ্ছা, এই কালারটা মনে হয় খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এই কালারটা মনে হয় খুব একটু ভালো দেখা যাচ্ছে না। আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। আশা করি কালো কালারটা মনে হয় ভালো দেখা যাবে। আমি একটু দেখি। ঠিক আছে, হ্যাঁ, কালো কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, ওকে ফাইন। তো দেখো, আমাদের প্রথম যে টপিকটা নিয়ে পড়তে হবে এবং জাস্ট ক্লাসটা করো, এতটুকু তোমরা আমার উপর বিশ্বাসটা রাখো। জাস্ট ক্লাসটা যদি ভালো মতো করতে পারো, ক্লাসের মধ্যেই তোমার 80 থেকে 85% পড়া। ঠিক আছে, 80 থেকে 85%, 80 থেকে মানে অর্থাৎ 80 থেকে 85% পড়া তোমার ক্লাসেই আমি তোমাকে কাভার আপ করাই দিব। ঠিক আছে, জাস্ট ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে। আর বাকি যে 20% তোমাদের থাকবে, এই 20%, বাকি 20% কি করতে হবে? ক্লাস শেষে একটু নিজেকে পড়তে হবে। ঠিক আছে, ক্লাস শেষে একটু নিজেকে পড়তে হবে। আচ্ছা, ওকে, আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। তো আমরা যে চ্যাপ্টারটা দিয়ে ভাইয়া ভাইয়া আজকে আলোচনা শুরু করব, এই চ্যাপ্টার থেকে আমাদের একটা বা দুইটা প্রশ্ন চলে আসবে পরীক্ষায়, একটা বা দুইটা প্রশ্ন চলে আসবে। আমাদের চ্যাপ্টারের নামটা কি বলতো? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ভৌত জগত ও পরিমাপ। ভৌত জগৎ ও ভৌত জগৎ ও পরিমাপ। ঠিক আছে, ভৌত জগৎ ও পরিমাপ। তো এই চ্যাপ্টার দিয়ে শুরু করলাম কেন? আমরা যেটা বলছি, যেহেতু 20-এর মধ্যে 20 পাইতে হবে, এই চ্যাপ্টার থেকে একটা থেকে দুইটা প্রশ্ন চলে আসবে। তো আমরা এমন করে পড়বো, আশা করি তোমরা ক্লাসটা করলেই সবগুলো জিনিস কভার আপ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে প্রথম যে জিনিসটা আমাদেরকে পড়তে হবে, আচ্ছা সিফাত বলছো ভাইয়া, ভাইয়া ক্লাস কি ঠিকমতো করা যাচ্ছে বা আমার কথা শোনা যাচ্ছে? একটু রেসপন্স করে আমাকে জানিয়ে দিবা। এরপরে আমি আর কোনো কথাবার্তা বলবো না, একদম টানা ক্লাস নিতে থাকবো। জাস্ট একটু কনফার্ম করো যে ক্লাসে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যারা ক্লাসটা দেখতেছো এই মুহূর্তে। আশা করি সবগুলো জিনিস ক্লিয়ারলি দেখা যাচ্ছে। জাস্ট একটু আমাকে তারপর কনফার্ম কনফার্ম করে জানিয়ে দাও। আচ্ছা,
ওকে, দেখো, আচ্ছা, আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা দেখো, আমরা মানুষ, তাই না? আচ্ছা, আমরা কি এই পৃথিবীর সবগুলা জিনিস জানতে পারছি? না, আমরা মানুষ এই পৃথিবীর সবগুলা জিনিস কিন্তু জানতে পারি নাই। আমরা পৃথিবীর কতটুকু জানতে পারছি ভাইয়া বলতো? আমরা এই পৃথিবীর মাত্র 4% জানতে পারছি। আমরা এই পৃথিবীর মানে এই ভৌত জগৎ, আমাদের যে ভৌত জগৎটা রয়েছে, আমরা এই ভৌত জগতের, আমাদের এই ভৌত জগতের মাত্র কয় পার্সেন্ট জানতে পারছি? মাত্র 4% জানতে পারছি, আমরা সব জানতে পারি নাই। ওকে, তাহলে এই একটা ইনফো পরীক্ষা আসতে পারে যে মানুষ ভৌত জগতের কত পার্সেন্ট জানতে পারছে। এটা মুখস্থ করে ফেলো যে মানুষ ভৌত জগতের মাত্র 4% জানতে পারছে। আমি সবগুলো জিনিস নোট করে দিচ্ছি। আগে দেখো, মানুষ ভৌত জগতের মাত্র 4% জানতে পারছে। এরপর সেকেন্ড 2 নাম্বার যে ইনফোটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের ভৌত জগতের উপাদান কয়টা। আমাদের যে ভৌত জগৎ, এই যে ভৌত জগৎ, এই ভৌত জগতের উপাদান কয়টা পরীক্ষা আসবে। উপাদান হচ্ছে 4টা। আমার সাথে সাথে মুখস্থ করতে হবে, আমার সাথে মুখস্থ করতে হবে, এবং আমি বলে দিব যে প্রশ্ন কিভাবে আসবে। তাহলে ভৌত জগতের উপাদান 4টা। একটা হচ্ছে তোমাদের মুখস্থ করা আমার সাথে, একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে স্থান। 2 নাম্বারটা হচ্ছে কাল বা সময়। তাহলে একটা স্থান, 2 নাম্বারটা হচ্ছে কাল বা সময়, 3 নাম্বারটা হচ্ছে ভর, 3 নাম্বারটা হচ্ছে ভর, এবং 4 নাম্বারটা হচ্ছে শক্তি। 4 নাম্বারটা হচ্ছে শক্তি। তাহলে কি কি বললাম আমার সাথে সাথে বলতে হবে, স্থান, কাল বা সময়, ভর এবং শক্তি। ঠিক আছে, তাহলে স্থান, কাল বা সময়, ভর এবং শক্তি। তাহলে আমি যে জিনিসটা বললাম আমার সাথে মুখস্থ করো। মানুষ ভৌত জগতের মাত্র 4% জানতে পারছে। ভৌত জগতের উপাদান কয়টা? 4টা। পরীক্ষায় বলবে নিচের কোনটি ভৌত জগতের উপাদান নয়। তাহলে স্থান থাকবে, কাল রাখলো, ভর রাখলো, এখানে শক্তি না দিয়ে বল দিয়ে দিল। তাহলে অ্যান্সার কোনটা হবে? বল। তাহলে এখানে এগুলো থেকে প্রশ্ন করা সম্ভব যে কোনটা নয়। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা মুখস্থ করতে হবে, যে স্থান, কাল বা সময়, স্থান, কাল বা সময়, ভর এবং শক্তি। আশা করি এতটুকু জিনিস পরীক্ষায় আসলে পারবা। এরপরে যে জিনিসটা আসতে পারে আমাদের এখান থেকে, আমাদেরকে প্রশ্ন করবে যে পদার্থবিজ্ঞানকে তো বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তাই না? আচ্ছা, পদার্থবিজ্ঞানকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন তুমি জানো যে জেনারেল ফিজিক্স মানে হচ্ছে সাধারণ পদার্থবিজ্ঞান, তারপর এগুলো পারবা না, যেমন তাপবিজ্ঞান, আলোক বিজ্ঞান, চুম্বক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, ইলেকট্রনিক্স, এই জিনিসগুলো পরীক্ষা আসতে পারে। বা পারমাণবিক বিজ্ঞান বলতে পারে যে নিচের কোনটি পদার্থবিজ্ঞানের ভাগ নয়। আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু ওয়েট করো, এগুলো তুমি আসলে পারবা। তুমি জানো যে তাপবিজ্ঞান, শব্দবিজ্ঞান, চুম্বক বিজ্ঞান, আলোক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের এক একটা করে ভাগ। তো এইগুলো থেকে পরীক্ষা আসলে তুমি পারবা। তাও আসো আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই, আসো আমি তোমাকে একটু ভাইয়া জিনিসগুলো ক্লিয়ার করে দিই। আসো আসো আসো, ভয় পাইও না, সবগুলো জিনিসই পারবা, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। আমি একটু করে তোমাকে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আমি একটু করে তোমাকে ক্লিয়ার করে দিই। তো আমি প্রথম যে জিনিসটা তোমাকে পড়াইছি, জাস্ট এতটুকু অংশ পড়াইছি, যে মানুষ ভৌত জগতের কত পার্সেন্ট জানতে পারছে, এটা একটু মুখস্থ করো। যে মানুষ ভৌত জগতের মাত্র 4% জানতে পারছে, এটা ক্লিয়ার? পারবা। উপাদান কয়টা? 4টা। স্থান, কাল বা সময়, ভর, শক্তি। পারবা না? পারবা। এরপর যদি পরীক্ষা আসে, যে এই পদার্থবিজ্ঞানকে যে ভাগগুলো মানে ভাগে ভাগ করা যায়, এর তোমাকে প্রশ্ন করে হবে যে পদার্থবিজ্ঞানকে নিজের কোন ভাগে ভাগ করা যায় না। তাহলে আমি দেখলাম যে সাধারণ পদার্থবিজ্ঞান, তাপবিজ্ঞান, শব্দবিজ্ঞান, আলোক বিজ্ঞান, চুম্বক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, ইলেকট্রনিক্স এবং হচ্ছে পারমাণবিক বিজ্ঞান। তো এই ভাগগুলোর মধ্যে কি আমরা ভাগ করতে পারবো? তো এইগুলো তো মুখস্থ করতে হবে না, 9-10 থেকেই তো পড়ে আসছো। 9-10 থেকেই তো পড়ে আসছো যে তাপবিজ্ঞান, শব্দবিজ্ঞান জানি এগুলা। জাস্ট কি করবো ভাইয়া, একটু টেকনিক্যালি বলি, এখান থেকে ইংলিশ নামগুলো পরীক্ষা দিতে পারে। তাহলে ইংলিশ নামগুলো দিলে অনেকে পারবে না, কিন্তু তোমরা যদি আমার কাছে পড়তেছো তার মানে তোমাকে পারতে হবে। তার মানে ইংলিশ নামগুলো একটু রিডিং দিবা। তাপবিজ্ঞান হিট, শব্দ কি সাউন্ড, আলোক লাইট, চুম্বক বিজ্ঞান, তাহলে একটু পারবা না, চুম্বক বিজ্ঞান ম্যাগনেটিজম, তড়িৎ বিজ্ঞান ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স, ঠিক আছে, পারমাণবিক বিজ্ঞান অ্যাটমিক ফিজিক্স, পারবা না, এগুলো পারবা। তো এই যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে ম্যাগনেটিজম দিতে পারে, ঠিক আছে, চুম্বক বিজ্ঞান না দিয়ে তোমাকে বললো যে ম্যাগনেটিজম, পারবা না? আশা করি পারবা। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। তো এবার যে জিনিসটা পড়াবো এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দিতে যাবা, আসবে, পরীক্ষা আসবে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াবো, আশা করি খুব মনোযোগ দিয়ে জিনিসটা দেখবা। তো এবার যেটা পড়বো সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ধর্ম, ঠিক আছে? একটু ধর্ম নিয়ে পড়বো, আসো একটু লিখে দিই। এবার যেটা পড়বো সেটা হচ্ছে পদার্থের পদার্থের ধর্ম। একটু করে দেখো, পদার্থের ধর্ম, তার মানে মনে রাখবা যে পদার্থের 2 ধরনের ধর্ম আছে। কয় ধরনের ধর্ম আছে? 2 ধরনের ধর্ম আছে। একটা মনে রাখবা, একটা হচ্ছে সাধারণ ধর্ম, আর একটা হচ্ছে বিশেষ ধর্ম। একটা কি ভাইয়া? একটা হলো সাধারণ ধর্ম, আর একটা কি বললাম ভাইয়া? আরেকটা বললাম ভাইয়া বিশেষ ধর্ম। তাহলে একটা সাধারণ ধর্ম, আর একটা হচ্ছে ভাইয়া বিশেষ ধর্ম। তো এখান থেকে পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে ভাইয়া? বলবে যে নিচের কোনটা বিশেষ ধর্মের এক্সাম্পল। আচ্ছা, এইভাবে পরীক্ষার প্রশ্নগুলো আসবে। তো এই বিশেষ যে ধর্মগুলো আছে, এই যে বিশেষ যে ধর্মগুলো আছে, মজার ব্যাপার হচ্ছে এটাকে 3টা ভাগে ভাগ করা যায়। এই বিশেষ ধর্মকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল। একটা কঠিন মুখস্থ করো, একটা কঠিন, একটা তরল, আর একটা হচ্ছে বায়বীয়, আরেকটা হচ্ছে বায়বীয়। তাহলে পদার্থের, দেখো কি বললাম, যে পদার্থের যে ধর্মগুলো আছে এই ধর্মগুলোকে 2টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ ধর্ম, একটা হচ্ছে বিশেষ ধর্ম। তাহলে পরীক্ষা আসবে নিচের কোনটি
বিশেষ ধর্ম, তাহলে কোনটা? কঠিন, তরল, বায়বীয়। এবং আসবে যে কঠিনের এক্সাম্পল কোনটা, তরলের এক্সাম্পল কোনটা, এবং আসবে বায়বীয় এর এক্সাম্পলটা কোনটা। তাহলে আমরা এখানে তিনটা টার্ম আছে না, তাহলে আমরা কি কষ্ট করে ভাই তিনটাই মুখস্থ করবো? আমরা কি এত বোকা? না, আমরা তিনটা পড়বো না, আমরা যে কোনো দুইটার এক্সাম্পল মুখস্থ করবো, আর এই দুইটা বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো আরেকটা এক্সাম্পল বলবো। তাহলে কোনটা কোনটা পড়বো, যেটা সহজ সেটা পড়বো। দেখো, তরলের এক্সাম্পলটা মনে রাখবা, মনে রাখবা ততে তরল, ততে, ততে কি বলতো? ততে হচ্ছে তরল, এবং ততে হচ্ছে তলটান, ততে হচ্ছে তলটান। তাহলে ততে হচ্ছে তরল, ততে হচ্ছে তলটান। এখন তলটানে আরেকটা নাম মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে তলটান বা পৃষ্ঠটান, এটা যদি বলে কার বিশেষ ধর্ম, এটা হচ্ছে তরল পদার্থের বিশেষ ধর্ম। পরীক্ষায় যদি প্রশ্ন করে যে তলটান বা পৃষ্ঠটান কার বিশেষ ধর্ম, কোন পদার্থের বিশেষ ধর্ম, এভাবে প্রশ্ন আসবে, তাহলে অ্যান্সার হবে তরল পদার্থের বিশেষ ধর্ম। ওকে, আচ্ছা, তাহলে বায়বীয়টা মনে রাখবা সান্দ্রতা, বায়বীয়টা মনে রাখবা সান্দ্রতা, সান্দ্রতা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে যে সান্দ্রতা কোন পদার্থের বিশেষ ধর্ম, সান্দ্রতা হচ্ছে, এখানে শুধু বায়বীয় মনে রাখলে হবে না, এখানে একটু কষ্ট করে মনে রাখবা, এটা হচ্ছে তরল ও বায়বীয়, এটা হচ্ছে তরল ও বায়বীয়। এখানে তরল কথাও থাকবে, বায়বীয় কথাও থাকবে। তারপরে প্রথমটা হচ্ছে শুধুমাত্র কঠিন, তারপরটা হচ্ছে তরল, আর তারপরটা হচ্ছে তরল ও বায়বীয়। তাহলে যদি বলে যে সান্দ্রতা কোন পদার্থের বিশেষ ধর্ম, পারবা না, তাহলে সান্দ্রতা হচ্ছে তরল ও বায়বীয় পদার্থের বিশেষ ধর্ম। যদি বলে ততে তরল, ততে তলটান, তাহলে তলটান কোন পদার্থের বিশেষ ধর্ম, তরল পদার্থের বিশেষ ধর্ম। আর বাকি আল্লাহর দুনিয়ার মধ্যে যা আছে ভাইয়া, যেগুলো পড়াই নেই তোমাকে আমি, সেইগুলো হচ্ছে কঠিন পদার্থের বিশেষ ধর্ম। ঠিক আছে, তাহলে আমি যেগুলা জিনিস তোমাকে পড়াই নাই সেগুলা কার বিশেষ ধর্ম ভাইয়া, বাকি যেগুলো আছে সেইগুলোর বিশেষ ধর্ম। তাহলে আমি তোমাকে পড়াইনি কি কি, মনে করো আমি যদি বলি যে তোমাকে স্থিতিস্থাপকতা কোন পদার্থের বিশেষ ধর্ম, পড়াইছি এই দুইটার মধ্যে পড়াই নেই, তার মানে সেটা হবে কঠিনের বিশেষ ধর্ম। যদি বলি দৃঢ়তা কোন পদার্থের বিশেষ ধর্ম, তাহলে কঠিনের বিশেষ ধর্ম। যদি বলি যে ভঙ্গুরতা কোন পদার্থের বিশেষ ধর্ম, এই দুটার মধ্যে আছে নাই, তার মানে সেটা হচ্ছে কঠিনের বিশেষ ধর্ম। ওকে, আশা করি এই এক্সাম্পল গুলা তোমার পরীক্ষায় যদি আসে, ডেফিনেটলি তুমি এখান থেকে অ্যান্সার করে আসতে পারবা। তো আসো আমরা একটু নোট থেকে আমাদের জিনিসগুলা সুন্দর করে পড়ে ফেলি। আসো নোট থেকে একটু করে পড়ে ফেলি। দেখো, তোমাকে পড়াইলাম না যে ধর্ম, দুই ধরনের ধর্ম আছে। কয় ধরনের ধর্ম আছে ভাইয়ারা? দুই ধরনের, যে দুই ধরনের ধর্ম আছে, একটা হচ্ছে সাধারণ ধর্ম, একটা হচ্ছে বিশেষ ধর্ম। তাহলে সাধারণ ধর্মের এক্সাম্পল কি কি দরকার নেই, এগুলো দেখার দরকার নেই। এখানে আসো, এই যে কঠিন, তরল, বায়বীয় পড়াইছি। তাহলে ততে তরল, ততে তলটান। তারপর হচ্ছে এই যে তরল বায়বীয় বললে অ্যান্সার কি হবে? সান্দ্রতা হবে। তরল বায়বীয় বললে অ্যান্সার কি হবে? সান্দ্রতা হবে। আর বাকি যেগুলো আছে, যেগুলো পড়াই নাই, এগুলো পরীক্ষা আসছে, সেটা দাগাবা কঠিন। এখন দেখো, সাধারণ ধর্মগুলো থেকে প্রশ্ন নরমালি পরীক্ষায় আসবে না, সাধারণগুলো থেকে পরীক্ষা আসবে না। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানেও স্থিতিস্থাপকতা দেখা যাচ্ছে, এখানেও স্থিতিস্থাপকতা দেখা যাচ্ছে। হ্যাঁ, পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভাইয়া, কখনো দুইটা একসাথে আসবে না। আর পরীক্ষায় প্রশ্ন আসলে এই বিশেষ ধর্ম থেকেই আসবে। আর যদি এখান থেকে আসে, দুইটা কখনো একসাথে আসবে না। ওকে, আশা করি তোমরা এই জিনিসগুলো পরীক্ষা আসলে পারবা, ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষা আসলে তোমরা পারবা। তো এই দেখো, পড়াশোনা কি সহজ না? একটু কমেন্ট করে বলো তো, যে এতটুকু যে পড়াইলাম খুব কি কষ্ট হয়েছে? হয় নাই। তাহলে কি কি পড়াইলাম আমি আবার জাস্ট 10 সেকেন্ডে সামারি করাই দিব। আমি তোমাকে বলছিলাম যে মানুষ ভৌত জগতে সবকিছু জানতে পারে নাই, মাত্র 4% জানতে পারছে ভৌত জগতের। আর বলছিলাম ভৌত জগতের উপাদান 4টা: স্থান, কাল বা সময়, ভর, শক্তি। জাস্ট এতটুকু পড়াইছি। এরপরে যেটা মুখস্থ করাইছি তোমাকে, পদার্থের ধর্ম দুইটা ভাগে ভাগ করছি, সাধারণ আর বিশেষ। সাধারণের মধ্যে 3টা ক্রাইটেরিয়া আছে: কঠিন, তরল, বায়বীয়। তরলের বিশেষ তরল, তরলের ক্ষেত্রে কি আসতেছে? তরলটান বা পৃষ্ঠটান। বায়বীয় ক্ষেত্রে কি আসতেছে? সান্দ্রতা। কোন পদার্থের বিশেষ ধর্ম? সান্দ্রতা। ওকে, আচ্ছা, যদি প্রশ্ন করা যে সান্দ্রতা কোন পদার্থের বিশেষ ধর্ম, কি বলবা? তরল ও বায়বীয়। মুখস্থ হয়েছে ভাইয়া? আশা করি মুখস্থ হওয়ার কথা। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কঠিনের ক্ষেত্রে বসিয়ে দিবা। আচ্ছা, আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। তাহলে এতটুকু যদি আমাদের ক্লিয়ার হয় ভাইয়া, এবার যে জিনিসটা পড়াবো, এইখান থেকে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসছে। তো যেটুকু টপিক পড়াইছি ভাইয়া, ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তো এবার যে টপিকটা পড়াবো, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকবার প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে রাশি পরিমাপক যন্ত্র। কি পড়াবো বলতো? রাশি পরিমাপক, রাশি পরিমাপক বিভিন্ন যন্ত্র পড়াবো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, কি ধরনের প্রশ্ন আসবে? তোমাকে যদি বলে ভাইয়া যে বায়ুচাপ পরিমাপক যন্ত্র কি, তোমাকে যদি প্রশ্ন পরীক্ষায় বলে যে বায়ুচাপ পরিমাপক যন্ত্র কি, তাহলে বতে বায়ু, বতে বায়ু, বতে মনে রাখবা ব্যারোমিটার, বতে বায়ু, বতে মনে রাখবা ব্যারোমিটার। ঠিক আছে, তাহলে বায়ুচাপ পরিমাপক যন্ত্র কি? যদি বলে যে বায়ুচাপ পরিমাপক যন্ত্র কি, তাহলে বায়ুচাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। ওকে, আচ্ছা, এবার যদি তোমাকে বলে যে উষ্ণতা, এবার যদি তোমাকে বলে যে উষ্ণতা বা তাপমাত্রা, উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপক যন্ত্র নাম কি? ছোটবেলা থেকে সবাই পড়ে আসছো না? এটা কি আমাকে পড়াই দিতে হবে বলতো? পারবা না? এটা দেখো তো একদম সিম্পল না, যে উষ্ণতা বা তাপমাত্রা বললে সেটা হবে থার্মোমিটার। সেটা কি হবে? থার্মোমিটার।
দুইটা জিনিস মুখস্থ হয়েছে। ওকে, দেখো তাহলে কি বললাম, আমরা পড়তেছিলাম রাশি পরিমাপক যন্ত্র। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কয়েকবার আসছিল, তোমাদের বেলা আসতে পারে, 100% ইম্পর্টেন্ট। তাহলে আমি একটা জিনিস পড়াইলাম, বায়ু পরিমাপক যন্ত্র কি? বতে বায়ু, বতে হচ্ছে ব্যারোমিটার, ক্লিয়ার? আচ্ছা, উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটা? থার্মোমিটার। কোনটা? থার্মোমিটার। এরপর যদি পরীক্ষায় প্রশ্ন করে যে গতি পরিমাপক যন্ত্র কোনটা? গতি পরিমাপক যন্ত্র কোনটা? মনে রাখবা, গতি পরিমাপক যন্ত্রটা হচ্ছে স্পিডোমিটার। গতি, গতি মানে কি? স্পিড। গতি মানে কি? স্পিড না? আমরা বলি না যে স্পিডে যাচ্ছে একটা গাড়ি, তাহলে কি এই যে গতি, তাহলে এখানে মনে রাখবা স্পিডোমিটার। এটা মুখস্থ করা লাগবে না? আশা করি মুখস্থ করা লাগবে না। এই তিনটা তো ক্লিয়ার, যে বতে বায়ু, বতে ব্যারোমিটার, উষ্ণতা বা তাপমাত্রা থার্মোমিটার, গতি বললেই স্পিডোমিটার। তিনটা জিনিস ইজিলি হয়ে গেছে। আচ্ছা, এবার যদি বলে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, এবার যদি বলে যে বায়ুতে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, কি বলছে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। তাহলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে? এটা যদি পরীক্ষায় আসে, এটা মনে রাখবা হাইগ্রোমিটার। এটা মনে রাখবা হাইগ্রোমিটার, ঠিক আছে? হাইগ্রোমিটার। আর যদি বলে আরেকটা এখান থেকে বাকি আছে, তাহলে যে পড়াইছি কয়টা, দেখো কয়টা পড়াইলাম একটু ক্লিয়ার করো তো। এই যে একটা পড়াইছি, দেখো সবগুলা মুখস্থ করো। 1 নাম্বার পড়াইছি বায়ু পরিমাপক যন্ত্র ব্যারোমিটার, 2 নাম্বার পড়াইছি উষ্ণতা বা তাপমাত্রা থার্মোমিটার, 3 নাম্বার পড়াইলাম গতি, বললে গতি মানে কি? স্পিড বোঝাচ্ছে, তার মানে কি হবে? সেখান থেকে মনে রাখবা স্পিডোমিটার, মিটার। আর যদি বলে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, এটা পড়াইছি 4 নাম্বার, তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বললেই হাইগ্রোমিটার। আরেকটা পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে যদি বলে, এটাও ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, যে নিউক্লিয়াসকে ভেঙে শক্তিকে কাজে লাগানো যায় কোন যন্ত্রের সাহায্যে? তার নাম হচ্ছে রিয়াক্টর। তার নাম কি ভাইয়া? তার নাম হচ্ছে রিয়াক্টর। আসো এই জিনিসগুলো আমি তোমাকে একদম নোট করে দিচ্ছি, ঠিক আছে? আসো 1 মিনিটের মধ্যে নোট করে দিচ্ছি। এবং যতটুকু পড়াইছি তোমরা বুঝতে পারতেছো কিনা বা ক্লাস কেমন লাগতেছে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে ক্লাস কেমন লাগতেছে। আসো যতটুকু পড়াইলাম একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। এখানে তোমাদেরকে ভাইয়া যে জিনিসটা আমি পড়াইছি একটু ভালো মতো খেয়াল করবা, যে পড়াইছি বায়ু, তাহলে বতে হচ্ছে ব্যারোমিটার, ঠিক আছে? উষ্ণতা বা তাপমাত্রা বললে থার্মোমিটার, আগে বলছি। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বললে কি হবে? হাইগ্রোমিটার। নিউক্লিয়াসকে ভাঙা এই কথাটা আসলেই দেখাবা রিয়েক্টর। আর গতি মানে কি? স্পিড থেকে স্পিডোমিটার। তাহলে রাশি পরিমাপক যে যন্ত্রগুলো আছে আমাদের, এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, যে রাশি পরিমাপক যন্ত্র থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, পারবা না? রাশি পরিমাপক যন্ত্র থেকে পরীক্ষা আসলে পারবা না? এই যেখান থেকে আসলে আশা করি পারার কথা। আচ্ছা ভাইয়া, এবার আসো, এবার যে জিনিসটা পড়াবো, দেখো এখান থেকে নর্মালি পরীক্ষায় প্রশ্ন আসবে না, কিন্তু আমি যে টপিকটা পড়াবো এখান থেকে অনুশীলনীতে, আমাদের ইসাক স্যারের বই থেকে যদি প্রশ্ন হয়, ইসাক স্যারের বইয়ের অনুশীলনীতে কয়েকটা প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। আসো আমি সেইগুলো তোমাদেরকে মুখস্থ করাই দেই। দেখো এখানে লিখছি আমি কিছু সংজ্ঞা। তোমাকে পরীক্ষার প্রশ্ন যদি এরকম একটা দেয় যে কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা হলো ওই বিষয় সম্পর্কে কি, অপশন দিল ধারণা, সূত্র, নীতি, অনুকল্প। তাহলে অ্যান্সারটা কি হবে? ধারণা। এখন কথা হচ্ছে তুমি কি এই লাইনগুলো মুখস্থ করবা? আমাদের কি হাতে এত সময় রয়েছে যে আমরা এত বড় লাইন মুখস্থ করবো? না, অ্যান্সারটা ধারণা, এটা তো বুঝলাম। এত বড় লাইন মুখস্থ করার সময় আসছে না, তাহলে ভাইয়া কি করব? শর্টকাট অ্যাপ্লাই করব। তুমি দেখবা যদি কোথাও থাকে ধারণা, আমি আগে একটু শর্টকাট গুলো শেখাই দিই। তুমি যদি কোথাও দেখো ধারণা, মানে অ্যান্সার তোমার ধারণা কখন হবে, তুমি দেখবা যে ধারণা, এই ধারণার অ্যান্সারটা কখন হবে, এটা আমাকে আমি শর্টকাট শেখাই দিচ্ছি। ধারণা অ্যান্সারটা আমাদের কখন হবে, তাহলে মনে রাখবা, তুমি দেখবা এই যে তুমি এই কথাটা একটু দেখবা, উপলব্ধি। তোমাকে মনে করো অনেক বড় একটা লাইন পরীক্ষা দিচ্ছে, সেখানে যদি উপলব্ধি এই শব্দটা থাকে, অ্যান্সার চোখ বন্ধ করে দাগাই দিবা ধারণা। তারপরে মনে করো যে এরপরে আছে আমাদের বইয়ে যেটা, সেটা হচ্ছে সূত্র। আচ্ছা, সূত্র নিয়ে একটু পরে কথা বলতেছি। তারপরে আছে কি কি লিখে দিই। এরপর নীতির অনেক বড় একটা সংজ্ঞা রয়েছে, এরপরে সংজ্ঞা রয়েছে স্বীকার্যের একটা সংজ্ঞা রয়েছে, এরপরে সংজ্ঞা রয়েছে অনুকল্পের একটা সংজ্ঞা রয়েছে, অনুকল্পের একটা সংজ্ঞা রয়েছে, এরপরে আমাদের তত্ত্বের একটা সংজ্ঞা রয়েছে। তাহলে এই যে বড় বড় সংজ্ঞাগুলো রয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষা যদি আসে ভাইয়া আমাদের, ঠিক আছে, আমরা কি এই মেডিকেল ভর্তি পরীক্ষা জন্য কি সম্পূর্ণ জিনিস মুখস্থ করবো? না, সম্পূর্ণ জিনিস মুখস্থ করবো না। যদি কোথাও উপলব্ধি শব্দটা পাই, অ্যান্সার হবে ধারণা। সূত্র পরে পড়াচ্ছি। নীতি, যদি কোথাও দেখো প্রাকৃতিক কথাটা, প্রশ্নের মধ্যে যদি তোমার প্রাকৃতিক কথাটা বলা থাকে, এই একটা মাত্র শব্দ থাকলেই অ্যান্সার হবে নীতি, ঠিক আছে? আবার দেখো শিকার, তাহলে দ্বন্দ্বের সাথে শিকার, আর দ্বন্দ্বের সাথে স্বীকার্য, এবং দ্বন্দ্বের সাথে মনে রাখবা শিকার। তাহলে দেখো স্বীকার্য থেকে মনে রাখবা শিকার। যদি তোমার প্রশ্নে ওই যে বড় লাইনটা সংজ্ঞাটা যদি পরীক্ষা আসে, তাহলে বড় একটা সংজ্ঞার মাঝে যদি শিকার কথাটা থাকে, অ্যান্সার কি হবে? স্বীকার্য। তারপরে অনুকল্প, এই সরেয়তে অনুকল্প, দেখো সরেয়তে কি অনুকল্প না, এবং সরেয়তে আরেকটা শব্দ মনে রাখবা, সেটা হচ্ছে
সেটা হচ্ছে অনুমান, সেটা হচ্ছে অনুমান, সেটা হচ্ছে অনুমান। তাহলে অনুমান শব্দটা আসলে অ্যান্সার হবে অনুকল্প, অনুমান আসলে অ্যান্সার হবে অনুকল্প। আচ্ছা, দুইটা বাকি রাখছি, একটা হচ্ছে সূত্র আর একটা হচ্ছে তত্ত্ব, একটা বাকি রাখছি সূত্র আর একটা হচ্ছে তত্ত্ব। যদি পরীক্ষা বেশি আসবে যে এইটা তথ্য, এর পাশে কয়েকশো কোটি স্টার চিহ্ন দাও, পরীক্ষার তত্ত্বটা আসবে। দেখো কিন্তু ঝামেলা একটা জায়গায় আছে, ঝামেলাটা কোন জায়গায় আছে আমি সেটা একটু করে বলি। এখন মনে করো এই তথ্যের মধ্যে আমাদের পরীক্ষায় বলছে যে, এটা বলছে মনে করো বলছে যে পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা দ্বারা পরীক্ষা নিরীক্ষা দ্বারা, এখানে এই শব্দটা বা এই ডিফিনেশনটা তোমরা যদি ইসাক স্যারের বইয়ে দেখো তাহলে লেখা আছে পরীক্ষা নিরীক্ষা দ্বারা। এখন তুমি যদি সূত্রের মধ্যে আসো তাহলে সূত্রের মধ্যেও ইসাক স্যারের বইয়ে লেখা আছে, যেহেতু ইসাক স্যারের বই থেকে সবগুলো প্রশ্ন আসবে এবং আমরা ইসাক স্যারের বই তোমাকে ভাজা ভাজা করে খেয়ে ফেলাই দিব। এখানে জাস্ট ক্লাস করলে ইসাক স্যারের বই তোমাকে রিডিং করতেও হবে না, সবগুলা টপিক আমি তোমাকে ক্লাসের মধ্যে খাওয়াই দিব। দেখো এখন সূত্রের মধ্যে ইসাক স্যার লিখছে এভাবে যে নিরীক্ষার পরীক্ষা নিরীক্ষার সাহায্যে পরীক্ষা নিরীক্ষার সাহায্যে, কথাটা প্যাচ লেগে যাচ্ছে না ভাইয়া? এখানেও আছে পরীক্ষা নিরীক্ষা শব্দটা, এখানেও আছে পরীক্ষা নিরীক্ষার সাহায্যে, কোথায় সাহায্যে কোথায় দ্বারা, এটা দ্বারা কি পার্থক্য করা যাবে? না, পার্থক্য করা যাচ্ছে না, পরীক্ষা ভুল করবো তাই না? দেখো এখন তথ্য মানে কি? তথ্য মানে কোনো বিষয় সম্পর্কে তোমাকে অতিরিক্ত জানাচ্ছে বা এডিশনাল ইনফরমেশন দিচ্ছে। তো এই যে পরীক্ষা নিরীক্ষা, এরপরে যদি একটা শব্দ পাও, সেটা হচ্ছে ও পরীক্ষা নিরীক্ষা দ্বারা অনুকল্প, এই কথা যদি পাও অনুকল্প, এই অনুকল্প কথাটা দ্বারা ডিফাইন করবা। দেখো পরীক্ষা নিরীক্ষা দুই জায়গাতেই আছে, এখানেও পরীক্ষা নিরীক্ষা আছে কিন্তু এখানে একটা এক্সট্রা শব্দ আছে, সেটা হচ্ছে অনুকল্প। যদি অনুকল্প পাও তাহলে অ্যান্সার হবে তথ্য, আর যদি শুধুমাত্র থাকে যে পরীক্ষা নিরীক্ষার সাহায্যে তাহলে অ্যান্সারটা হবে সূত্র। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? যদি পরীক্ষা নিরীক্ষার পর অনুকল্প, যে এটা বলে যে পরীক্ষা নিরীক্ষা দ্বারা অনুকল্পকে কি বলে? তথ্য বলে। পরীক্ষা নিরীক্ষা দ্বারা অনুকল্পকে কি বলে? তথ্য বলে। আর শুধু যদি পরীক্ষা নিরীক্ষার কথা থাকে তাহলে হবে সূত্র। আর কোথাও যদি দেখো যে উপলব্ধি কথাটা, অ্যান্সার কি হবে? ধারণা। তাহলে আমার সাথে মুখস্থ করো যে উপলব্ধি থাকলে কি হবে? ধারণা। আর উপলব্ধি থাকলে অ্যান্সার হবে ধারণা। স্বীকার্য কি হবে? স্বীকার্য কি হবে? স্বীকার। যদি কোথাও স্বীকার দেখি অ্যান্সার হবে স্বীকার্য। যদি কোথাও অনুমান দেখি, অনুমান, এই যে যদি কোথাও অনুমান দেখি অ্যান্সার কি হবে? অনুকল্প। আর যদি কোথাও প্রাকৃতিক দেখি তাহলে অ্যান্সার কি হবে? যদি কোথাও প্রাকৃতিক দেখি অ্যান্সার হবে কি বলতো? সেক্ষেত্রে আনসার হবে নীতি। আশা করি এতটুকু জিনিস তো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তাই না? এতটুকু জিনিস তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো ইসাক স্যার তার বইয়ের মধ্যে দুইটা ঝামেলাপূর্ণ লাইন দিয়েছে এবং এই ঝামেলাপূর্ণ লাইনগুলো তোমাকে অনেক প্যারা দিবে তোমাকে। দেখো দুইটা ঝামেলাপূর্ণ লাইন ইসাক স্যার দিয়েছে তার বইয়ের মধ্যে, আমরা একটু তোমাদেরকে দেখাই। দেখো দুইটা ঝামেলাপূর্ণ লাইন এখানে তুমি দেখতে পারতেছো। একটা লাইন হচ্ছে, দেখো এই যে দুইটা ঝামেলাপূর্ণ লাইন, একটা বলছে সকল সূত্রই তত্ত্ব, তবে সকল তত্ত্ব সূত্র নয়। এরে আল্লাহ, এখানে কি বলছে বুঝতে পারি নাই ভাইয়া। এরকম অনেকেরই হয়, আমার স্টুডেন্ট অবাক হয়ে যায়, ভাই এখানে কি বলছে আমি তো বুঝতে পারতেছি না। এমন হয় না তোমাদের? আচ্ছা, ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া, প্যারা নাই। তারপরে দেখো পরের লাইনটা বলছে সকল তত্ত্বই অনুকল্প, তবে সকল অনুকল্প তত্ত্ব নয়। এই লাইন দেখে বাচ্চারা ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি তোমাকে এই দুটো লাইন মুখস্থ করে দিচ্ছি। জাস্ট আমাকে 30 সেকেন্ড সময় দাও, আমি 30 সেকেন্ড সময়ের মধ্যে এই দুইটা লাইন তোমাকে মুখস্থ করাই দিব এবং তোমার এগুলা মুখস্থ করা লাগবে না, তুমি নিজে নিজেই পরীক্ষা আসলে পারবা কোনটা তথ্য কোনটা সূত্র, এগুলো নিয়ে ঝামেলা হবে না। জাস্ট আমাকে 30 সেকেন্ড সময় দাও, আমি এই দুটো লাইন তোমাকে মুখস্থ করাই দিচ্ছি, তারপরে আমি স্লাইডে আবার নিয়ে যাবো। আসো লাইন দুটো আগে তোমাদেরকে মুখস্থ করে নিয়ে আসি। আচ্ছা দেখো, আমি একটা শব্দ লিখলাম, আমি একটা শব্দ দেখো একটু করে লিখি। আমি একটা শব্দ লিখছি আতশ, আমি একটা শব্দ লিখছি আতশ, আমি একটা শব্দ লিখছি আতশ। এবং আতশ শব্দটা লিখে, এই আতশ শব্দটা লিখে আমি সরেয়ার নিচে একটা মাইনাস দিয়েছি। মাইনাস মানে কি বলতো? মাইনাস মানে হচ্ছে না বোঝাচ্ছে। যদি প্লাস দিতাম তাহলে হ্যাঁ বোধক কিছু বুঝাইতো। যেহেতু মাইনাস দিয়েছি, মাইনাস মানে কি? না বোধক কিছু বোঝাচ্ছে বা নয় জাতীয় কিছু বোঝাচ্ছে। তাহলে আমি এটাকে এই দিক বরাবর একটা অ্যারো চিহ্ন দিলাম, তার মানে মাইনাসটা হচ্ছে নয়, তার মানে এই দিকে যত যাবে তত কি হবে? নয় হবে। এই দিকে যত যাবে, এই দিকে যত যাবে তত কি হবে? নয় হবে। আচ্ছা, ওখানে আমার তিনটা শব্দ ছিল না? এই তিনটা শব্দের প্রথম অক্ষরগুলো আমরা লিখছি। দেখো তাহলে আমরা যদি এই আতশ দিয়ে মনে রাখি, প্রথম সরেয়াতে কি হচ্ছে ভাইয়া? প্রথম সরেয়াতে মনে রাখবা অনুকল্প, অনুকল্প। তাহলে প্রথম সরেয়াতে হচ্ছে অনুকল্প। ততে কি ভাইয়া? ততে হচ্ছে তত্ত্ব। এবং এই দ্বন্দ্বের সাথে কি ভাইয়া? দ্বন্দ্বের সাথে হচ্ছে ভাইয়া সূত্র। তাহলে দেখো লাইনটা কি হচ্ছে, আমি বলছি এই মাইনাস থেকে যত এই দিকে যাবো তত কি হবে? নয় হবে। তার মানে দেখো সকল অনুকল্প তত্ত্ব নয়, সকল অনুকল্প তত্ত্ব নয়। আবার যদি বলি সকল তত্ত্ব সূত্র নয়,
বুঝতে পারছো জিনিসটা? ভাইয়া আমি তোমাদেরকে সহজ করে পড়ানোর ট্রাই করতেছি, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে যত এইদিকে যাবো তত কি হবে, 9 হবে। তাহলে দেখো সকল অনুকল্প, এই যে এই সরেয়াতে হচ্ছে অনুকল্প, তার মানে সকল অনুকল্প তথ্য 9, ঠিক আছে। এইদিকে যত যাবো তত কি হবে, 9 হবে। তার মানে সকল অনুকল্প তত্ত্ব 9, সকল অনুকল্প তত্ত্ব 9। আবার যদি এইদিকে যাই তাহলে সকল তত্ত্ব, এই সকল তত্ত্ব সূত্র 9, তার মানে এইদিকে যত যাবো তত কি হবে, 9 হবে। আর সেম ভাবে দেখো এই শব্দটা আমি আরেকবার লিখি, এই শব্দটাকে যদি আমি আরেকবার লিখি তাহলে একটু করে দেখো, এই যে এই শব্দটাকে আমি এখানে আরেকবার লিখলাম আতশ, ঠিক আছে। আতশ লেখার পরে এবার আমি এই দুর্দশার এখানে একটা প্লাস চিহ্ন দিয়েছি এবং মনে করো আমি এই দিক বরাবর যাচ্ছি, এই দিক বরাবর যাচ্ছি, তার মানে এই দিকে গেলে 9 হচ্ছে। আর যদি আমি উল্টা দিক বরাবর আসি তাহলে আমাদের হ্যাঁ বোধক শব্দ হবে। কি হবে, যদি আমি উল্টা দিক এই দিকে আসি তাহলে হ্যাঁ বোধক শব্দ হবে। তাহলে এখান থেকে দেখো সকল সূত্রই তত্ত্ব, সকল সূত্রই তত্ত্ব, আবার সকল তত্ত্বই অনুকল্প, এই দিকে আছে হ্যাঁ বোধক, তার মানে হ্যাঁ 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 বোধক কথা বলতেছি, যে সকল সূত্রই তত্ত্ব আবার সকল তত্ত্বই অনুকল্প। বোঝা গেছে? আসলে যদি একটু লাইনগুলো একটু মিলিয়ে দেখি, যে এই যে কঠিন লাইন দুইটা ছিল ভাইয়া, যদি বুঝতে পারো দেখো তো, এই দেখো আমি তোমাকে একটু দেখাই, তারপরে আমাকে বলবা যে বুঝতে পারছো কিনা। আমি একটু দেখাই তোমাকে, দেখো এই যে একটু মিলাই মিলাই পড়ি, একটু মিলাই মিলাই পড়ি, আসো একটু মিলাই মিলাই পড়ি। কি বলছিলাম, সকল অনুকল্প তত্ত্ব 9, দেখো তো কি বলছি, সকল অনুকল্প তত্ত্ব 9। দেখো এই যে সকল অনুকল্প, সকল অনুকল্প তত্ত্ব 9। আবার কি বলছি, সকল তত্ত্ব সূত্র 9। দেখো এই যে সকল তত্ত্ব সূত্র 9, সকল তত্ত্ব সূত্র 9, মিলছে মিলছে। আবার দেখো এই দিক থেকে যদি আসি তাহলে সকল, এই যে এখানে কি সকল, এটা কি এই যে দুটোর সাথে কি বলবো, সূত্র না, তাহলে সকল সূত্রই তত্ত্ব। এই দেখো সকল সূত্রই তত্ত্ব, সকল সূত্রই তত্ত্ব। আবার এখানে দেখো যে সকল তত্ত্বই, সকল তত্ত্বই কি অনুকল্প, সকল তত্ত্বই কি অনুকল্প, এই যে সকল তত্ত্বই অনুকল্প, সকল তত্ত্বই অনুকল্প। এই দুইটা দিয়ে তাহলে আমরা কি পরীক্ষার হলে আসলে জাস্ট এই শব্দ দুটো লিখে আমরা সত্য মিথ্যা যাচাই করতে পারবো না, যদি আমাদেরকে এই লাইন দুটো দিয়ে দেয় পরীক্ষায়? ঠিক আছে, পারবো কি পারবো না একটু করে বলো তো। তোমাদেরকে আমি জাস্ট একদম শর্টকাটে এই কঠিন লাইন দুটো একদম এই দুইটা শব্দ দিয়ে মুখস্থ করাই দিয়েছি। তো তোমরা যদি বুঝতে পারো ভাইয়া তাহলে একটু আমাকে জাস্ট কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া বুঝতে পারছি, ঠিক আছে। যদি বুঝতে পারো তাহলে একটু আমাকে জানিয়ে দাও বুঝতে পারছো কিনা, আর ক্লাসটা কেমন লাগতেছে সেটাও তোমরা একটু আমাকে জানিয়ে দাও। আচ্ছা, এবার আমরা এমসিকিউ স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলো আমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদেরকে পড়াই দিব। আচ্ছা, একদম মুখস্থ করাই দিচ্ছি। দেখো তাহলে যদি পরীক্ষায় বলে তোমাকে, যদি তোমাকে বলে পরীক্ষায় যে এক্স রে এর গঠন জানা যায় কি হবে, যদি পরীক্ষায় বলে যে এক্স রে এর গঠন জানা যায় কি হবে, এটা মনে রাখবা যে এক্স রে এর গঠন জানা যায় নিউক্লিক অ্যাসিডের সাহায্যে। তাহলে এক্স রে এর গঠন কিভাবে জানা যায়, এক্স রে এর গঠন জানা যায় নিউক্লিক অ্যাসিডের সাহায্যে। এক নাম্বার এটা মনে রাখো, কি বললাম ভাই, এক নাম্বার কথা যে এক্স রে এর গঠন কিভাবে জানা যায়, তার মানে এক্স রে এর গঠন জানা যায় নিউক্লিক অ্যাসিডের সাহায্যে। দুই নাম্বার, দুই নাম্বার, দুই নাম্বার এটা দেখো, যদি তোমাকে পরীক্ষায় বলে যে কিউ ইউ এস এ আর, কোয়াসার, ঠিক আছে, একটা শব্দ লিখলাম কোয়াসার, আর একটা শব্দ লিখলাম PULSAR, পালসার। তাহলে কোয়াসার এবং পালসার, যদি বলে যে এই কোয়াসার এবং পালসার এই দুইটা জিনিস আবিষ্কার করা হয় কিভাবে, তাহলে কোয়াসার এবং পালসার এই দুইটা জিনিস আবিষ্কার করা হয় কিভাবে, মনে রাখবা এই দুইটা জিনিস আবিষ্কার করা হয় রেডিও টেলিস্কোপের মাধ্যমে। কি বলা আছে, রেডিও টেলিস্কোপ, রেডিও টেলিস্কোপের মাধ্যমে। তাহলে এই দুইটা জিনিস কিভাবে আবিষ্কার করা হয়, রেডিও টেলিস্কোপের মাধ্যমে। কঠিন লাগতেছে ভাইয়া, সহজ করে দেন। আচ্ছা ওয়েট করো ভাইয়া, সহজ তো করবো, পড়াশোনাকে তো সহজ করার জন্যই তো আমরা ক্লাস নিচ্ছি। দেখো তাহলে এইটা তো পারবা না, যে এক্স রে কথাটা দেখো, আমি তোমাকে একটু মুখস্থ করে দিই এই জিনিসটা। এই যে এক্স রে যে রশ্মিটা আছে ভাইয়া, এই এক্স রে রশ্মিটা আমরা কি জন্য ব্যবহার করি বলতো? আমাদের ধরো যে কোনো একটা হাড়, পায়ের হাড় মনে করো তোমার ফেটে গিয়েছে, ভিতরে হাড়টা ভিতরে ফাটছে কিনা এইটা পরীক্ষা করার জন্য আমরা এক্স রে করি না, ঠিক আছে। তার মানে আমাদের শরীরের ভিতরের যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো করার জন্য আমরা এক্স রে করি, ডেফিনেটলি এক্স রে করি। আচ্ছা, এই যে নিউক্লিক অ্যাসিড ভাইয়া, এইটা কোথায় থাকে ভাইয়া, এই নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে ভাইয়া, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে থাকবে, তাই না? তার মানে এটাও ভিতরে থাকতেছে, তার মানে এই জিনিসটাও ভিতরে থাকে, এই এক্স রেটাও ভিতরে থাকে, ইজিলি মনে রাখা যায়, ভিতরে দিয়ে কথা, ভিতর শব্দটা দিয়ে মনে রাখা যায়। তুমি যেভাবে মনে রাখতে পারো সেভাবে তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তার মানে এই নিউক্লিক অ্যাসিড যদি ভিতরে থাকতেছে, আবার এক্স রে দিয়ে যদি শরীরের ভিতরের অংশগুলো পরীক্ষা করা হচ্ছে, তার মানে এটা দিয়ে আমরা ইজিলি মনে রাখতে পারি। এবং এখানে দেখো এই যে কোয়াসারের মধ্যে একটা শব্দ আছে আর, পালসারের মধ্যে শেষের শব্দটা আছে আর, কোয়াসারের মধ্যে একটা শব্দ আছে আর, পালসারের মধ্যে একটা শব্দ আছে আর। আর রেডিও বানানটা লেখো RADIO, রেডিও, রেডিও, রেডিওর প্রথম শব্দটা হচ্ছে আর। তাহলে এই দেখো তিনটা আর দিয়ে মনে রাখতে পারবা না, যে কোয়াসার পালসার বললে অ্যান্সারটা হবে আর দিয়ে, কি হবে, রেডিও টেলিস্কোপ অ্যান্সারটা হবে, আর দিয়ে অ্যান্সারটা হবে রেডিও টেলিস্কোপ। এবং যদি আমি এর সাথে তোমাকে আরেকটা শব্দ বলি, এখানে মনে করো তোমাকে আমি বললাম যে ক্যান্সার, CANCER, ক্যান্সার, ক্যান্সারের মধ্যে একটা আর আছে, তাহলে ক্যান্সার বললেও
অ্যান্সারটা তোমার কি দিয়ে শুরু হবে, আর দিয়ে শুরু হবে, আর দিয়ে শুরু হবে। তার মানে এখানে যেমন রেডিও টেলিস্কোপ ছিল, তখন ওখানে হবে রেডিও, ওই রেডিও দিয়ে অ্যান্সারটা শুরু হবে। ঠিক আছে, আমার কথাটা কি বোঝা যাচ্ছে? তখন রেডিও টেলিস্কোপ থাকবে না হয়তো, কিন্তু অ্যান্সারটা রেডিও দিয়ে শুরু হবে। এগুলো তোমাকে শর্টকাট শেখাচ্ছি আমি, শর্টকাট শেখাচ্ছি। তাহলে কোয়াসার পালসার বললে অ্যান্সার হবে রেডিও টেলিস্কোপ, অথবা এই যে কোয়াসার পালসার ক্যান্সার, তিনটার মধ্যে আর আছে, রেডিওর মধ্যে আর আছে, তাহলে অ্যান্সারটা শুরু হবে রেডিও দিয়ে, আর অ্যান্সারটা হবে কি রেডিও টেলিস্কোপ অ্যান্সারটা হবে। আচ্ছা, এরপরে আসো, তোমাকে আরেকটা জিনিস আমি একটু করে পড়াই দিচ্ছি এবং এই জিনিসগুলো নোট করিয়ে দিচ্ছি। তাহলে এই জিনিসগুলো একটু তোমাদের নোট করিয়ে দিচ্ছি আমি। দেখো, এগুলো তো তোমাদের পড়াইলাম ভাই, যে এই লাইন দুটা কঠিন লাইন দুটো তোমাকে আমি একটু আগেই পড়াই দিলাম। তো এরপরে দেখো, এখানে বলছে যে এক্স এর গঠন জানা যায়। তাহলে কিভাবে জানা যায় বলতো? এই যে নিউক্লিক অ্যাসিডের সাহায্যে কিন্তু এটা জানতে পারছি না? আচ্ছা, এরপরে যেটা তোমাকে আমি পড়াইছিলাম, যে এই যে কোয়াসার পালসার, এই দুটা কি হবে মনে রাখবা? এই যে রেডিও রেডিও টেলিস্কোপের মাধ্যমে। এবং দেখো এখানে তিনটা আর আছে, এই আর দিয়ে মনে রাখবা, রেডিও শব্দটা দিয়ে মনে রাখবা। এবার দেখো একটা গুরুত্বপূর্ণ লাইন পড়াই, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2015 সালে এসেছিল। একটা গুরুত্বপূর্ণ লাইন তোমাদেরকে পড়াই দিচ্ছি। এই লাইনটা আমাদের ইসাক স্যারের বইয়ে আছে, স্পষ্ট করে লেখা আছে যে জলবিদ্যুৎ কেন্দ্রে পানির বিভব শক্তি, কোন শক্তি ভাইয়া? জলবিদ্যুৎ কেন্দ্রে পানির বিভব শক্তিকে ব্যবহার করে যান্ত্রিক শক্তি, কোন শক্তি? যান্ত্রিক শক্তি। কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে ভাইয়া? বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। এইটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2015 সালে এসেছিল। তাহলে এখান থেকে আমাদের কি মনে রাখতে হবে? দেখো, পরীক্ষা যদি বলে যে জলবিদ্যুৎ কেন্দ্রে কোন শক্তিকে ব্যবহার করে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়েছে, তাহলে অ্যান্সারটা কি হবে? তখন অ্যান্সারটা হবে বিভব শক্তিতে। ঠিক আছে, আর যদি বলে যে বিভব শক্তিকে, আবার যদি বলে যে বিভব শক্তিকে কাজে লাগিয়ে, বিভব শক্তিকে কাজে লাগিয়ে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে, তাহলে কি যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার। আর এই যে আগের যে লাইনটা ছিল এতটুকু ক্লিয়ার করে দিয়েছি। এরপরে এই যে এগুলো তো তোমাদেরকে পড়াইলাম না একটু আগে? ধারণা কিভাবে মনে রাখবা, উপলব্ধি কথাটা দেখবা, স্বীকার্য স্বীকার, স্বীকার্য স্বীকার, অনুকল্প থাকলে অনুপান, তথ্য থাকলে জাস্ট এই শব্দটা থাকবে, পরীক্ষা নিরীক্ষা থাকবে, আর তার সাথে এক্সট্রা একটা শব্দ থাকবে, সেটা হচ্ছে অনুকল্প। তার মানে পরীক্ষা নিরীক্ষা দ্বারা অনুকল্পকে তথ্য বলে। বুঝতে পারছো? পাইছো? তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দাও। একটু আগে একটা জিনিস পড়াইছিলাম, গতি পরিমাপক যন্ত্র, গতি পরিমাপক যন্ত্র। এই যে গতি পরিমাপক যন্ত্র, এটাকে জানি কি বলছিলাম ভাইয়া? যারা যারা পারবা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে গতি পরিমাপক যন্ত্রের নামটা কি, গতি পরিমাপক যন্ত্রের নামটা কি, এটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে। এটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে গতি পরিমাপক যন্ত্রের নাম কি। আচ্ছা, যদি এতটুকু পড়া ভাইয়া আমাদের ক্লিয়ার হয়, তাহলে আমরা একটু করে সামনের দিকে যাব। সামনের দিকে আমরা দেখব তিনের খেলা। সামনের দিকে আমরা পড়বো তিনের খেলা, তিনের খেলা। তাহলে সামনের দিকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তিনের খেলা। দেখো, এবার এইখান থেকে পরীক্ষায় আমাদের অনেকগুলা প্রশ্ন আসবে ভাইয়া। তিন দিয়ে আমরা সবগুলা জিনিস ভাইয়া মনে রাখতে পারবো। এক নম্বর কথা হচ্ছে যে নিউটনীয় বলবিদ্যায় মৌলিক রাশি হচ্ছে তিনটা। এটা পরীক্ষা আসবে যে নিউটনীয় বলবিদ্যায় মৌলিক রাশি, নিউটনীয় বলবিদ্যায় কি বললাম? মৌলিক রাশি। পরীক্ষায় যদি বলে যে এই নিউটনীয় বলবিদ্যায় মৌলিক রাশি কয়টা, অ্যান্সার হবে কি বলতো? অ্যান্সার হবে ভাইয়া তিনটা। তাহলে নিউটনীয় বলবিদ্যায় মৌলিক রাশি কয়টা? তিনটা। তাহলে সেই তিনটা কি কি একটু করে শিখতে হবে না? অবশ্যই শিখতে হবে। একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে স্থান, ইংলিশটাও পড়তে হবে, SPACE, স্পেস। তারপরটা কি? কাল বা সময়, কাল বা সময়। ঠিক আছে, কাল বা সময়, যেটা তোমাদেরকে আগেও পড়াইছিলাম, যেটা হচ্ছে টাইম। তাহলে স্থান, কাল বা সময়। আরেকটা হচ্ছে ভর, ভরের ইংরেজি কি? মাস। ঠিক আছে, মাস। ওকে, আচ্ছা, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে যে নিউটনীয় বলবিদ্যায় মৌলিক রাশি 9 কোনটা, স্থান দিল, কাল বা সময় দিল, কাল বা সময় বা টাইম, আর ভর দিল, আরেকটা বানাই দিল, বল দিল বা শক্তি দিল, তাহলে কোনটা হবে? অ্যান্সারটা লাস্টে যেটা বললাম, বল বা শক্তি, অ্যান্সার কিন্তু সেটা হবে। এই চ্যাপ্টারের শুরুতে ভাইয়া আমরা তোমাকে একটা জিনিস পড়াইছিলাম না? যে একটা জিনিস পড়াইছিলাম, দেখো তো আমি স্লাইডটা কোথায় রাখছি, এই যে এখানে রাখছি। দেখো তো, পড়াইলাম একটু আগে যে ভৌত জগতের উপাদান কয়টা? 4টা। কি কি মনে আছে? স্থান, কাল বা সময়, ভর, আর একটা ছিল শক্তি। স্থান, কাল বা সময়, ভর আর শক্তি। আর এই যে লাস্ট এখন যেটা পড়লাম সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যার মৌলিক রাশি 3টা। এখানেও দেখো, প্রথমটা স্থান আছে, কাল বা সময় আছে, ভর, মানে এই যে স্থান, কাল বা সময়, ভর, 3টা ঠিক আছে, জাস্ট লাস্টেরটা এখানে নাই। আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো। এবং এই নিউটনীয় যে বলবিদ্যা, এর আরেকটা নাম রয়েছে, যেমন তোমার নাম আমার নাম অনেক হইতে পারে। যেমন আমার নাম শাওন, ঠিক আছে, আমার নাম কি শাওন। আবার অনেকে আমাকে শাফিন বলে ডাকে, ঠিক আছে, আবার অনেকে আমাকে শাফিন ভাইয়া বলে ডাকে, অনেকে শাওন বলে ডাকে, অনেকে শাফিন বলে ডাকে। এমন এই দেখো, নিউটনীয় বলবিদ্যা এর একটা নাম রয়েছে। এর একটা নাম কি বলতো? এর একটা নাম হচ্ছে চিরায়ত বলবিদ্যা। এর আরেকটা নাম হচ্ছে চিরায়িত বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা আরেকটা নাম হচ্ছে চিরায়িত বলবিদ্যা। ওকে, নিউটনিয়ান বলবিদ্যার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে চিরায়িত বলবিদ্যা। যদি বলে যে চিরায়িত বলবিদ্যার মৌলিক রাশি কয়টা, তাহলে হবে অ্যান্সার 3টা। তো এরপরে যদি পরীক্ষায় আমাকে প্রশ্ন করে, দেখো আরেকটা জিনিস শিখাই দিচ্ছি।
তিনের খেলা। এখানে আরেকটা জিনিস পড়বো আমরা, সেটা হচ্ছে রাশি প্রকাশ করার মাধ্যম কয়টা। যদি পরীক্ষায় বলে যে রাশি প্রকাশ করার মাধ্যম, রাশি কি করবা, রাশি প্রকাশ করবা, তো এই রাশি প্রকাশ করার মাধ্যম কয়টা? এই রাশি প্রকাশ করার মাধ্যম হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। একটা কি? একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে মৌলিক একক, একটা হচ্ছে মৌলিক একক, দুই নাম্বারটা হচ্ছে লব্ধ একক, একটা মৌলিক একক, একটা লব্ধ একক, এবং তিন নাম্বারটা হচ্ছে ব্যবহারিক একক, তিন নাম্বারটা হচ্ছে ব্যবহারিক। ঠিক আছে, তিন নাম্বারটা হচ্ছে ব্যবহারিক একক। তাহলে একটা হচ্ছে মৌলিক একক, একটা হচ্ছে লব্ধ একক, আর একটা হচ্ছে ব্যবহারিক একক। তাহলে দেখো কি কি পড়লাম। নিউটনীয় বলবিদ্যায় মৌলিক রাশি তিনটা, রাশি প্রকাশ করা যায়, রাশি প্রকাশ করার মাধ্যম কয়টা? তিনটা। মৌলিক, লব্ধ, ব্যবহারিক লাগাই দিতে পারে যে রাশি প্রকাশ করার মাধ্যম নয় কোনটা, এই তিনটা অপশন দিয়ে সেটা আরেকটা দিতে পারে, এটা তোমরা আসলে পারবা। এবং আরেকটা জিনিস দেখো শেখাই দেই এখানে, এইটাই শেষ আমাদের এই জায়গায় আলোচনা। দেখো আরেকটা জিনিস শেখাই দেই, সেটা হচ্ছে মৌলিক একক কয়টা, সেটা হচ্ছে মৌলিক একক কয়টা, এটাও মনে রাখবা যে মৌলিক একক কয়টা? তিনটা। মৌলিক একক কয়টা? তিনটা। এটা পারবা না? একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে ভর, আরেকটা কি ভাবে বলো তো, আরেকটা হচ্ছে সময়। একটা দৈর্ঘ্য, একটা ভর, আরেকটা হচ্ছে সময়। তার মানে এই দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটা কি আমাদের মৌলিক একক। পারবা না? এখান থেকে প্রশ্ন আসলে আসো একটু করে সামারি করি, তাহলে যে জিনিসগুলো পড়লাম এখানে একটু করে তাহলে সামারি করি এই জিনিসগুলা। সো আমরা তোমাদেরকে যে এই জিনিসগুলো পড়াইলাম এখানে, যে মৌলিক একক তিনটা, এখনই এটা তোমাদেরকে পড়াইলাম যে মৌলিক একক তিনটার মধ্যে একটা দৈর্ঘ্য, একটা ভর, একটা সময়। এবং এই নিউটনীয় যে বলবিদ্যা, এই যে নিউটনীয় বলবিদ্যা, এর আরেকটা নাম হচ্ছে চিরায়ত বলবিদ্যা। এবং এই বলবিদ্যায় মৌলিক রাশি পাওয়া যায় তিনটা, একটা হচ্ছে স্থান, কাল বা সময়, একটা হচ্ছে ভর। ওকে, আচ্ছা। আর রাশি প্রকাশ করার মাধ্যম কয়টা? তিনটা। মৌলিক একক, লব্ধ একক, এবং একটা কি ব্যবহারিক একক। এই যে তিন দিয়ে আমরা এই সবগুলো জিনিস মনে রাখতে পারবো, এবং এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে 100%। একটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে এই জায়গাগুলো থেকে, সো খুব ভালো করে মনে রাখতে হবে এই জায়গাগুলো। তাহলে এখান থেকে প্রশ্ন আসলে আশা করি তোমরা ইজিলি পারবা। সো এখন যদি আমি তাহলে একটু করে সামনের দিকে চলে যাই, তাহলে সামনের দিকে আমাদের যে জিনিসগুলা পড়তে হবে, তো আমরা যদি সেই জিনিসগুলো একটু করে নিয়ে আলোচনা করি, দেখো একটু করে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এককের পদ্ধতি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এককের পদ্ধতি। কি পড়বো? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এককের পদ্ধতি। এককের এককের পদ্ধতি। ঠিক আছে, এককের পদ্ধতি। তাহলে এই যে এককের পদ্ধতি, এখানে মনে রাখবা তোমরা সবাই জানো যে কি কি পদ্ধতি আছে। একটা হচ্ছে এসআই পদ্ধতি আছে, তাই না? আবার একটা কি আছে? সিজিএস পদ্ধতি আছে। আবার তোমরা জানো যে এমকেএস পদ্ধতি আছে। আবার কি জানো তোমরা? যে এমকেএসএ পদ্ধতি আছে। তাহলে এই যে একটা পদ্ধতি হলো এসআই, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এমকেএস, একটা হচ্ছে এমকেএসএ। এখানে দেখো এসআই, এটা তো তোমরা সবাই জানো। তাহলে সিজিএস মানে কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ঠিক আছে, এমকেএস মানে কি? মিটার কিলোগ্রাম সেকেন্ড। এমকেএসএ মানে কি? মিটার কিলোগ্রাম সেকেন্ড এম্পিয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে একক, এসআই ইউনিট। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে এখান থেকে যে পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা সেটা আমি তোমাকে একটু পড়াই দিচ্ছি, যে যে প্রশ্নটা আসবে সেটা আমি তোমাকে একটু পড়াই দিচ্ছি। এখন পরীক্ষায় প্রশ্নটা আসবে, তার আগে আমি একটু জিনিস বলি তোমাদেরকে। এই যে চারটা জিনিস দেখতে পাচ্ছ এখানে এখানে তার মধ্যে এখানে মনে রাখবা একমাত্র সিজিএস এর ভাই ব্রাদার রয়েছে। কি কথাটা বললাম? একটা কথা বললাম যে একমাত্র সিজিএস পদ্ধতি, এই সিজিএস পদ্ধতি মানে কি বলতো? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই একটা মাত্র পদ্ধতির ভাই ব্রাদার, ঠিক আছে, বা এর ভাই বোন রয়েছে। এই সিজিএস পদ্ধতির ভাই বোন রয়েছে, আর বাকি যে পদ্ধতিগুলো আছে এদের কারো ভাই ব্রাদার নাই। তাহলে ভাই বোন দ্বারা কি বোঝাচ্ছি? এখানে সিজিএস পদ্ধতির অনেকগুলো নাম রয়েছে, কিন্তু এই বাকি যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলোর কোনো নাম নাই। তাহলে আমি যদি তোমাকে একটা জিনিস বলি যে নিচের কোনটি মেট্রিক পদ্ধতি, তাহলে কোনটা অ্যান্সার দিলাম? এসআই, সিজিএস, এমকেএস, এমকেএসএ, কোনটা হবে? আমি তোমাকে একটু আগেই বললাম যে নিচের কোনটি মেট্রিক পদ্ধতির নাম। তাহলে ভাই ব্রাদার কার আছে? ভাই ব্রাদার একমাত্র আছে সিজিএস পদ্ধতি। তার মানে যে নামেই তোমাকে পরীক্ষায় বলুক না কেন, তোমাকে বলতে পারে মেট্রিক পদ্ধতি, তোমাকে বলতে পারে ফ্রান্স পদ্ধতি, দেখো আমি লিখে দিই একটু করে, তোমাকে বলতে পারে মেট্রিক বলতে পারে, তোমাকে বলতে পারে ফ্রেঞ্চ বলতে পারে, যতগুলো আসতে পারে সবই লিখে দিচ্ছি, ফ্রেঞ্চ বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে দশমিক পদ্ধতি বলতে পারে। তার মানে যাই বলুক না কেন অ্যান্সার চোখ বন্ধ করে কি সিজিএস হবে না? কেন সিজিএস হবে? কারণ শুধুমাত্র সিজিএস পদ্ধতির ভাই ব্রাদার রয়েছে, তার মানে বাকিগুলো তো ভাই ব্রাদার নাই। তাহলে আমাকে যদি বলে যে দশমিক পদ্ধতির অপর নাম কি, বা দশমিক পদ্ধতির আরেকটা নাম কি, সেটা কোনটা? সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি। তারপরে মেট্রিকটা দিয়ে আসতে পারে, ফ্রেঞ্চটা দিয়ে আসতে পারে। এই সবগুলা জিনিসই হচ্ছে সিজিএস পদ্ধতির অন্য নাম বা অপর নাম। আর বাকি যে জিনিসগুলো আছে কারোরই অপর নাম নাই। তাহলে পরীক্ষায় যদি আসে যে সিজিএস পদ্ধতির অন্য নাম কোনটা, অ্যান্সার দিল দশমিক পদ্ধতি, তাহলে অ্যান্সার কি হবে? দশমিক। ওকে, এভাবে ঘুরিয়ে পেঁচে আসতে পারে। অথবা বলতে পারে নিচের কোনটি ফ্রেঞ্চ পদ্ধতি, অথবা যদি বলে যে নিচের কোনটি ফ্রেঞ্চ পদ্ধতি, চারটাই দিল, অ্যান্সার কি হবে? সিজিএস হবে না? কেননা শুধুমাত্র সিজিএস পদ্ধতির কি রয়েছে? ভাই ব্রাদার রয়েছে। আশা করি ভাইয়া তোমরা এই জিনিসগুলা বুঝতে পারছো। ওকে, তো আচ্ছা,
তো আশা করি তোমরা এই জিনিসগুলা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। একটু করে জানাই দিবা যে সবগুলো জিনিস ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিনা তোমরা, এটাও আমাকে একটু করে জানিয়ে দিবা। ওকে, একটু করে আমাকে জানিয়ে দিবা যে ক্লাস কেমন বুঝতেছো। আচ্ছা, এরপর দেখো এই যে এসআই পদ্ধতি রয়েছে, এই এসআই পদ্ধতি সম্পর্কে আমাদের ডিটেলস পড়তে হবে, একটু ডিটেলস পড়তে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে এসআই পদ্ধতিতে সর্বমোট কয়টা রাশি রয়েছে। কি পরীক্ষায় প্রশ্ন আসবে যে এসআই পদ্ধতিতে সব মিলিয়ে কয়টা রাশি রয়েছে। কয়টা রাশি রয়েছে, যে এসআই পদ্ধতিতে সব মিলিয়ে 9টি রাশি রয়েছে। এসআই পদ্ধতিতে সব মিলিয়ে 9টি রাশি রয়েছে। কয়টা রাশি রয়েছে? এসআই পদ্ধতিতে 9টা রাশি রয়েছে। তোমরা সবাই জানো এইগুলো, আমি তারপর একটু বলে দিচ্ছি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তারপরে কোণ, একটা আসতে পারে দ্বিমাত্রিক, একটা আসতে পারে ত্রিমাত্রিক, একটা আসতে পারে দীপন তীব্রতা, আর একটা হচ্ছে পদার্থের পরিমাণ। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে আমি তোমাকে এ টু জেড এখনই মুখস্থ করাই দিচ্ছি। জাস্ট আমাকে একটু সময় দাও, আমি এ টু জেড এখনই তোমাকে মুখস্থ করাই দিতেছি। তাহলে যে জিনিসটা শুরুতেই বললাম যে এসআই পদ্ধতিতে সর্বমোট কয়টা রাশি আছে? 9টা রাশি আছে। তাহলে দেখো দৈর্ঘ্যের এসআই হোক কি মিটার, এটা কি পড়া লাগবে? পারবে না, ছোটবেলায় পড়ছো। ভরের এসআই হোক কি কিলোগ্রাম বা কেজি জানো, সময় সেকেন্ড এটাও জানো, তাপমাত্রা কেলভিন, এগুলো সহজ, এগুলো পরীক্ষা আসবে না। বিদ্যুৎ প্রবাহ এম্পিয়ার, এটা আমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা একবার আসছিল। তার মানে এটা আমাদের মুখস্থ করতে হবে যে বিদ্যুৎ প্রবাহের আমাদের এককটা কি, সেটা এসআই একক কি, সেটা হচ্ছে এম্পিয়ার। এবং এই যে চারটা দেখো আমি একটা কালার, ভিন্ন কালার দিয়ে লিখেছি। লেখার কারণটাই হচ্ছে এই চারটা থেকে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে দেখো কোন একটা লিখছি দ্বিমাত্রিক, আবার একটা লিখছি ত্রিমাত্রিক। তাহলে কোন দ্বিমাত্রিক বললে অ্যান্সারটা হবে রেডিয়ান। কি হবে? অ্যান্সারটা হবে রেডিয়ান। আমার সাথে মুখস্থ করো, কোন দ্বিমাত্রিক বললে অ্যান্সার হবে রেডিয়ান, আর ত্রিমাত্রিক বললে এস্টেরেডিয়ান। দ্বিমাত্রিক বললে রেডিয়ান, ত্রিমাত্রিক বললে এস্টেরেডিয়ান। তাহলে এই যে দ্বিমাত্রিক বললে রেডিয়ান, ত্রিমাত্রিক বললে এস্টেরেডিয়ান। ওকে, আবার যদি বলে যে দীপন তীব্রতা একক কি, ক্যান্ডেলা। কি বলবা? দীপন তীব্রতা ক্যান্ডেলা, দীপন তীব্রতা ক্যান্ডেলা, দীপন তীব্রতা ক্যান্ডেলা। আর পদার্থের পরিমাণ বললে মোল, পদার্থের পরিমাণ বললে মোল। সো এই যে কালার দিয়ে যেগুলো লিখছি এগুলো পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং পরীক্ষায় তোমার প্রশ্নটা এভাবে আসবে, আমি এখন যেভাবে বলতেছি এভাবে আসবে। বলবে যে ঘন কোণের এসআই একক কোনটি। পরীক্ষায় বলবে যে ঘন কোণের এসআই একক, ঘন কোণের এসআই একক কোনটি। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি তো আমাকে ঘন কোণটা পড়ান নাই, ঘন কোণের এসআই একক কোনটা, এটা কেমনে পারবো? তাহলে একটু আগে তোমাকে পড়াইছি, দেখো এই যে ঘন কোণ, এই ঘন কোণ যেটা এবং কোণ ত্রিমাত্রিক যেটা সেটা একই কথা। কোণ ত্রিমাত্রিক, কোণ ত্রিমাত্রিক যেটা সেটা কি একই কথা। তার মানে এই যে এখান থেকে একটু মনে রাখবা যে আমি যে জিনিসটা এখানে পড়াইলাম যে কোণ ত্রিমাত্রিক যে কথা আর ঘন কোণ একই কথা। তার মানে ঘন কোণ বলুক আর কোণ ত্রিমাত্রিক বলুক, অ্যান্সার কি হবে? এস্টেরেডিয়ান হবে। কি হবে অ্যান্সার? এস্টেরেডিয়ান হবে। আচ্ছা, তো এবার আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো যেটা আমি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পড়িয়েছিলাম, এবং তোমাদের এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা ইসাক স্যারের বইয়ে স্পষ্ট করে দেওয়া আছে এবং কিন্তু জিনিসগুলো এলোমেলো করে দেওয়া আছে বইয়ের মধ্যে। আমি সেই জিনিসগুলো তোমাকে সাজিয়ে গুছিয়ে একদম সুন্দর করে পড়িয়ে দিচ্ছি, এগুলো তোমার অনেক জায়গায় কাজে লাগবে। দেখো একটা জিনিস তোমাকে বলি যে 1 ন্যানোমিটার সমান কত মিটার, এটা কি তুমি জানো? অবশ্যই তুমি জানো। এটা তুমি জানো না যে 1 ন্যানোমিটার সমান কত মিটার? এটা তুমি জানো না যে 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার? এটা কি পড়া লাগবে? লাগবে না, এটা পারবা। 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার, মুখস্থ করো। আবার যদি বলে যে 1 অ্যামস্ট্রং সমান কত মিটার, এটা কি পারবা না? এগুলো আগে পড়ছো না যে 1 অ্যামস্ট্রং সমান 10⁻10 মিটার। ওকে, আচ্ছা, এবার যদি বলে যে 1 পিকোমিটার, এবার যদি বলে যে 1 পিকোমিটার, এবার যদি বলে যে 1 পিকোমিটার সমান কত মিটার? পারবা না। 1 পিকো মানে মনে রাখবা 10⁻12 মিটার, ন্যানো 10⁻9 মিটার, অ্যামস্ট্রং 10⁻10 মিটার। 1 পিকোমিটার সমান কত মিটার? 10⁻12 মিটার। 1 পিকোমিটার সমান 10⁻12 মিটার। আবার এটা কিন্তু এবার পরীক্ষা আসছিল, এটা কিন্তু আমাদের সি ভাসু, ঠিক আছে, এটা আমাদের সি ভাসুতে 15-16 সালে আসছিল, ঠিক আছে, কৃষি উচ্চ ভর্তি পরীক্ষাটা আসছিল যে 1 পিকোমিটার সমান কত মিটার। আবার দেখো যদি বলে ফেমটোমিটার, আবার যদি বলে যে ফেমটোমিটার, 1 ফেমটোমিটার সমান কত মিটার? ফেমটোমিটার সমান সমান হচ্ছে 10⁻15 মিটার। আচ্ছা, মুখস্থ করে ফেলতেছি, আসো আমরা এই জিনিসগুলো মুখস্থ করে ফেলি। যদি বলে যে 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10⁻9 মিটার। 1 অ্যামস্ট্রং সমান কত মিটার? 10⁻10 মিটার। পিকো বললে 10⁻12 মিটার। ফেমটো বললে 10⁻15 মিটার। আশা করি হয়ে গেছে। এবার যদি বলে যে 1 মাইক্রন সমান কত মিটার? 1 মাইক্রন সমান মনে রাখবা 10⁻6 মিটার। 1 মাইক্রন সমান 10⁻6 মিটার, ঠিক আছে, 1 মাইক্রন সমান 10⁻6 মিটার। এগুলো সবগুলো নোটে দেওয়া থাকবে, টেনশনের কোনো কারণ নেই। নোট থেকে একবার করে চোখ বুলিয়ে নিবা, নোট থেকে একবার করে চোখ বুলিয়ে নিবা, সবগুলো জিনিস হয়ে যাবে। এবার দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের লাগবে সেই জিনিসটা আমি একটু করে পড়াই দিচ্ছি তোমাকে। যদি বলে যে 1 আলোকবর্ষ, কি বলবে ভাইয়া? 1 আলোকবর্ষ বলবে। আসলে আমি একটু জিনিসগুলো একটু করে পড়ি। 1 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ। আচ্ছা, এখান থেকে অনুশীলনীতে একটা প্রশ্ন আছে যেটা পরীক্ষা আসে যে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? মনে রাখবা এই আলোকবর্ষ দূরত্বের একক। কি বললাম? যে আলোকবর্ষ
এটা ইম্পর্টেন্ট, কথাটা ইম্পর্টেন্ট, যে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। পরীক্ষা যদি প্রশ্ন করে যে আলোকবর্ষ কিসের একক, তাহলে অ্যান্সারটা কি হবে? যে আলোকবর্ষ দূরত্বের একক। এটা পরীক্ষা অনেকবার আসছে। কেন আসছে? এটা অনুশীলনীতে আছে, এই প্রশ্নটা ডিরেক্টলি আসছে যে আলোকবর্ষ কিসের একক, তাহলে দূরত্বের একক। এটা একটু পড়বা। এখন দেখো, এই যে এক আলোকবর্ষ, এই এক আলোকবর্ষ সমান কত মিটার, এটা পরীক্ষা আসবে। কি আসবে? যে এক আলোকবর্ষ সমান কত মিটার। এটা তুমি কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা 9.42 গুণন 10⁻15 মিটার। তার মানে এক আলোকবর্ষ সমান 9.42 গুণন 10⁻15 মিটার। আর মানটা যদি পরীক্ষা ভাইয়া মিটার না থেকে কিলোমিটারে আসে, তুমি জাস্ট সুন্দর মতো এই 15 থেকে 3 কমাই দিবা, তাহলে দেখো সব ঠিক থাকবে। 9.42 গুণন 10⁻3 কমাই দিলে কত আসে? এই যে 12, 13, 14, 15, 3 কমাই দিলে আসে 10⁻12 কিলোমিটার। তাহলে তোমাকে যদি কখনো মিটারে বলে, তাহলে অ্যান্সারটা হবে 9.42 গুণ 10⁻15 মিটার। আর কিলোমিটারে বললে 9.42 গুণ 10⁻12 কিলোমিটার। অনেক বই এই জায়গায় 9.46 দেওয়া আছে, তো ওইটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। 46 বা 42 পরীক্ষায় যেটাই থাকুক, অ্যান্সার সেইটা হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস পরীক্ষা আসবে যে এক পারসেক সমান কত মিটার। এটা তুমি মনে রাখবা, একটা সংখ্যা মুখস্থ করো, 30 83 গুণন 10⁻16 মিটার। এক পারসেক সমান কি মুখস্থ করবো? 30 83 গুণন 10⁻16 মিটার। এখন কথা হচ্ছে, এই 3-এর পরে একটা দশমিক দিবা, তাহলে কি হলো? 3.083। তাহলে আমাদের এভাবে মুখস্থ করার দরকার নাই, আমরা মুখস্থ করবো একবারই 30 83 গুণন 10⁻16 মিটার। আর যদি এটা আবার কিলোমিটারে আসে, তাহলে কি করবা? এই যে এই 16 থেকে 3 কমাই দিবা, 3 কমাই দিলে 10⁻13 কিলোমিটার। তার মানে কি হবে? দেখো তো, এই যে 30 83 গুণন 10⁻13 কিলোমিটার, 3-এর পরে সেটাকে দশমিক দিয়ে দিবা। ওকে, তাহলে এক আলোকবর্ষ সমান কত মিটার বা কিলোমিটার পড়ে ফেলছি, এক পারসেক সমান কত মিটার বা কিলোমিটার পড়ে ফেলছি। আশা করি এই জিনিসগুলো থেকে পরীক্ষা আসলে তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কি বললাম? এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কথাটা মানে কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কথাটা মানে হচ্ছে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। সূর্য ও পৃথিবীর কি বললাম? মধ্যবর্তী দূরত্ব। সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। এখন কথা হচ্ছে, তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে ভাইয়া সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কত, সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে যে অ্যান্সারটা হবে, আবার যদি বলে যে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তাহলেও কিন্তু অ্যান্সারটা সেম হবে। তো এইটা কিভাবে মনে রাখবা? এটা আমি সবাইকে যেভাবে পড়াই, মনে করো এটা তুমি বিভিন্নভাবে মনে রাখতে পারো। মনে করো তোমার কাছে 1500 টাকা আছে, সেখান থেকে তুমি 5 টাকা দিয়ে বাদাম খাইছো, ঠিক আছে? তোমার কাছে 1500 টাকা আছে, সেখান থেকে তুমি 5 টাকা দিয়ে বাদাম খাইছো। তো তোমার কাছে কয় টাকা আছে? তোমার কাছে আছে আর হইলো 1495 টাকা। এইটা মনে রাখলে হলো যে এই যে তোমার কাছে 1495 টাকা আছে, এইটাই হলো সূর্য পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। তোমার কাছে এই যে 1495 টাকা আছে, এইটাই হলো সূর্য পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। এটা যদি একটু আমরা বের করার চেষ্টা করি, দেখো এই যে জাস্ট এখানে একটা দশমিক দিবা, এখানে একটা দশমিক দিবা, যে 1.495 গুণন 10⁸ কিলোমিটার। ঠিক আছে? কিলোমিটার। আবার মনে রাখবা আরেকটা জিনিস পরীক্ষা আসতে পারে, এটা কিলোমিটারে পড়লাম না, পরীক্ষা মাইলেও আসতে পারে। এখানে তো কিলোমিটারে পড়লাম, পরীক্ষাটা মাইলেও আসতে পারে। তাহলে মাইলে আসলে অ্যান্সারটা কি হবে? 92 গুণন 10⁻7 মাইল। তাহলে 92 গুণন 10⁻7 মাইল। জাস্ট এই 9-এর পরে দশমিক দিতে হবে, তার মানে 9.289। এভাবে মনে রাখা কষ্ট হয়ে যাবে, ভুলে যাবা। তাহলে কেমনে মনে রাখবা? 92 গুণন 10⁻7 মাইল। আশা করি পারবা। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু মনে রাখো, এটা তোমরা সবাই জানো যে এক ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। এগুলো পরীক্ষা আসে, এটা অনেকবার পরীক্ষা আসছিল, যে এক ইলেকট্রন ভোল্ট সমান 1.6 গুণন 10⁻19 জুল। তাহলে এক ইলেকট্রন ভোল্ট সমান কত জুল যদি পরীক্ষা আসে, সেটা হচ্ছে 1.6 গুণন 10⁻19 জুল। আচ্ছা, আবার যদি পরীক্ষায় বলে যে এক AMU সমান কত কেজি, এটা পরীক্ষা আসে। এক AMU সমান মনে রাখবা 1.66 গুণন 10⁻27 কেজি। এখন এই দেখো কি বললাম, এক AMU। এই AMU কথাটার মানে কি? এই AMU কথাটার মানে হচ্ছে এক পারমাণবিক ভর একক। এই কথাটার মানে হচ্ছে এক পারমাণবিক ভর একক। ঠিক আছে? এই কথাটার মানে কি? এই যে এক AMU, এই কথাটার মানে হচ্ছে এক পারমাণবিক ভর একক। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসগুলা বুঝতে পারছো। তো এইটা যেহেতু আমাদের পেইড ব্যাচের ক্লাস, আমাদের প্রথম ক্লাস উপলক্ষে এই ক্লাসটা হয়তো বা আমরা ইউটিউবে ফ্রিতে দিয়ে দিব। যারা আমাদের ক্লাসগুলো দেখতে চায় যে আমাদের ক্লাস কোয়ালিটি আসলে কেমন, তো ডেমো ক্লাস হিসেবে হয়তো বা এটা আমাদের ইউটিউবে যেতে পারে। তো তাই একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের মেডিকেল ব্যাচের ক্লাস। ঠিক আছে? এখানে আমরা A to Z পড়াবো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। সো আমাদের এই ব্যাচে তোমরা যারা ভর্তি হয়েছো, আমাদের কোর্স ফি কিন্তু ছিল 6000 টাকা। ঠিক আছে? আমাদের কোর্স ফি ছিল 6000 টাকা, এবং সেখান থেকে আমাদের ডিসকাউন্ট অফারে মাত্র কিন্তু আমাদের 3500 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। ঠিক আছে? মাত্র
মাত্র 3,500 টাকায় ডিসকাউন্ট অফারে আমরা ভর্তি নিচ্ছি। তো তোমরা যারা ভর্তি হয়েছো আলহামদুলিল্লাহ, আর যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 01317132318, এই নাম্বারে কি করতে হবে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে তুমি কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো। এবং ভর্তি হওয়ার প্রসেসটা যদি তোমাকে একটু করে বলি, আমাদের এই যে এই নাম্বারটা 01317 এই নাম্বারে তুমি বিকাশে, রকেটে অথবা নগদে তুমি যদি 3500 টাকা খরচ সহ সেন্ড মানি করে আমাদেরকে এই নাম্বারে একটা মেসেজ দিয়ে বলো যে ভাই আমি টাকা সেন্ড মানি করছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করিয়ে দেন, সো তাহলে তোমাকে সাথে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো তোমরা যারা এখনো ভর্তি হওনি তারা ভর্তি হয়ে আমাদের ক্লাসগুলো করতে পারো। তো চলো আমরা তাহলে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। এতটুকু জিনিস আশা করি আমরা বুঝতে পারছি। এবং এখানে আরেকটা জিনিস পড়াই দেই যেটা 100% ইম্পর্টেন্ট, ইসাক স্যারের বইয়ে লেখা আছে, একটা ক্রম লেখা আছে, এই ক্রমটা পরীক্ষা আসে, একটা ক্রম লেখা আছে, এই ক্রমটা পরীক্ষা আসবে। ক্রমটা কিরকম, প্রথমত মনে রাখবা পারসেক, প্রথমে হবে পারসেক, তারপরে হবে আলোকবর্ষ, তারপরে হবে আলোকবর্ষ, তাহলে পারসেক আলোকবর্ষ মেগামিটার, ঠিক আছে, পারসেক আলোকবর্ষ মেগামিটার, আর লাস্ট একটা আসছে সেটা হচ্ছে অ্যাংস্ট্রং, ঠিক আছে, পারসেক আলোকবর্ষ মেগামিটার অ্যাংস্ট্রং। সো এই ক্রমটা আমাদেরকে শিখতে হবে। কেন শিখতে হবে, এটা আমাদের ইসাক স্যারের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। তো যারা আমাদের ক্লাসগুলো করতেছো ইনশাআল্লাহ তোমাদেরকে মেইন বইও পড়তে হবে না, জাস্ট আমাদের ক্লাস করলে, ক্লাস লেকচারটা যে শিটটা তোমাদেরকে দিব এটা পড়লে ইনাফ, তোমাদেরকে মেইন বইও পড়তে হবে না। ক্রমটা কি, পারসেক আলোকবর্ষ মেগামিটার অ্যাংস্ট্রং। তো আমরা এতক্ষণ ধরে এত যে পড়াশোনা করলাম একটু রিভিউ করি। আমি তোমাদেরকে পড়াইছি কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেমন বলছিলাম ন্যানোমিটার মানে 10⁻৯ মিটার, অ্যামস্ট্রং মানে 10⁻10 মিটার, পিকো মানে কত 10⁻12, পিকো মানে 10⁻12, আর ফেমটো বললেই 10 কত আসবে 15 মিটার চলে আসবে, 15 চলে আসবে, ওকে 10⁻15 চলে আসবে। আর এক আলোকবর্ষ পড়াইছি 9.42 গুণন 10⁻15 মিটার, 9.42 গুণন 10⁻12 কিলোমিটার। আর বলছিলাম যে আলোকবর্ষ কিসের একক, এটা হচ্ছে দূরত্বের একক, এটাও তোমাদেরকে পড়াইছিলাম। পারসেকটাও পড়াই দিছি তোমাদেরকে, এই যে পারসেক পড়াইছিলাম যে 3083 গুণন 10⁻16 মিটার, এবং 3 পরে একটা দশমিক থাকবে, 3 পরে একটা অবশ্যই একটা দশমিক থাকবে, ঠিক আছে, একটা দশমিক থাকবে। এবং মাইক্রন বলে 10/6 মিটার, এটাও একটু দেখবা। আরেকটা পড়াইছিলাম কি, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এই দেখো এটা তোমাদেরকে পড়াইছিলাম যে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এক অ্যাস্ট্রোনমিক্যাল, এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা মানে কি সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। সেটা কত বলছিলাম, তোমার কাছে 1500 টাকা ছিল, সেখান থেকে 5 টাকা বাদ দাও, থাকবে কত 1495 টাকা। এটা দিয়ে তোমাকে একটু পড়াইছিলাম, এই দুইটা তথ্য একটু দেখবা। আরেকটা জিনিস পড়াইছি কি, যে এক ইলেকট্রন ভোল্ট সমান 1.6 গুণ 10⁻19 জুল। আর ক্রম যেটা পড়াইলাম যে পারসেক আলোকবর্ষ মেগামিটার অ্যামস্ট্রং, পড়াইছি না, এই দুটা পারবা। আচ্ছা, এবার একটু আসো, আমাদের ইসাক স্যারের বইয়ে দু একটা ম্যাথ রয়েছে, যেই ম্যাথগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। তো আমরা এই ম্যাথগুলো একটু করে দেখার চেষ্টা করব। সো আমি যেগুলো বলি একটু মুখস্থ করো, দেখবা যে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নই তোমার কমন চলে আসতেছে, জাস্ট আমার কথাগুলো তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1 টনে কত কিলোগ্রাম, এটা তোমাকে মনে রাখতে হবে। 1 টনে কত কিলোগ্রাম, ঠিক আছে, তুমি একটু মনে রাখবা যে 1 টন সমান সমান হচ্ছে, এই কালারটা দেখা যাচ্ছে না, 1 টন যদি তোমাকে বলে যে 1 টন, তাহলে 1 টন সমান সমান মনে রাখবা 1000 কেজি। এইটা যদি অপশনে থাকে তাহলে এইটা আনসার, যে 1 টন কি বললাম, 1 টন সমান কত কেজি, তাহলে এই যে 1 টন সমান 1000 কেজি, এটা আমাদের আনসার। কিন্তু কোনো কারণে যদি 1000 অপশন না থাকে, এইটা থাকে 10-16, ঠিক আছে, 1.016, তার মানে এত কেজি, এটাও রাইট। পরীক্ষায় দুইটা একবারই থাকবে না, যে কোনো একটা থাকবে, সেটাই আমাদের আনসার। তার মানে 1 টন সমান 1000 কেজি, অথবা 1 টন সমান 1016 কেজি, 1016 কেজি, দুইটাই মনে রাখবা। এটা ইসাক স্যারের বই আছে, পরীক্ষায় চলে আসবে। এরপরে দেখো আরেকটা ম্যাথ আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই, একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, একদম তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, একটা হচ্ছে 1 কিলোমিটার সমান কত মিটার, একটু মনে রাখো যে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার, এটা জানো সবাই যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। আবার যদি বলে যে 1 মাইল সমান কত মিটার, তাহলে 1 মাইল সমান সমান আগে যদি বলি কিলোমিটারে বলি, তাহলে হচ্ছে 1.61 কিলোমিটার। দেখো জিনিসগুলো ক্লিয়ার করে নাও আমার কাছে, যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, আবার 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার। তাহলে এই যে 1 মাইল সমান সমান এত কিলোমিটার, এটাকে মিটারে নিলে কত আসবে, এটাকে মিটারে নিলে আসবে 1610 মিটার। তাহলে এটাকে মিটারে নিলে আসবে 1610 মিটার। তাহলে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, আবার 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। কিলোমিটার নিলে এটা আসতেছে, বাট যদি আমি এই যে মিটারে নিতে চাই, তাহলে 1 মাইল সমান সমান, এই যে 1 মাইল সমান সমান 1610 মিটার। আচ্ছা, এখন পরীক্ষার প্রশ্নটা কোন জায়গা থেকে আসবে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা একবার আসছিল, যে 1 কিলোমিটার এবং 1 মাইলের মধ্যে যে পার্থক্যটা, সেটা মিটারে কত। প্রশ্নটা আরেকবার শোনো, এইটা পরীক্ষা আসছিল, ভাইয়া, এইটা পরীক্ষা আসছিল, যে 1
কিলোমিটার এবং 1 মাইলের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেইটা মিটারে কত। তাহলে দেখো যে এখানে 1610 মিটার, এখানে 1610 আর এখানে 1000, তাহলে বিয়োগ করো, এটা বিয়োগ করলে কত চলে আসতেছে 610 মিটার। তাহলে পার্থক্য কত 610 মিটার। এবং অনেক জায়গায় অ্যান্সারটা দেওয়া আছে 609ও দেওয়া আছে, তাহলে 609 বা 610 যেটাই থাকুক না কেন অ্যান্সার কিন্তু এটাই হবে, 609 অথবা 610, দুইটাই একসাথে থাকবে না, দুইটাই কখনো একসাথে থাকবে না, হয় 609 থাকবে, মানে হয় 609 থাকবে, না হলে 610 থাকবে। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা আমি তোমাকে একটু এখানে লিখে দিয়েছি। দেখো যে 1 মাইল এবং 1 কিলোমিটারের মধ্যে পার্থক্যটা হচ্ছে মিটারে, ঠিক আছে, মিটারে পার্থক্যটা হচ্ছে 610 মিটার। এবার দেখো আমাদের এই চ্যাপ্টারে যেটা অনেকগুলো একক মাত্রা রয়েছে, যেগুলো সেগুলো যখন আমরা ফিজিক্সটা পুরোটা শেষ করে ফেলবো আমাদের সব একক এবং মাত্রা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যেগুলো আসতে পারে এই চ্যাপ্টার থেকে সেটা আমি তোমাকে এখানে দিয়েছি। দেখো একক নাই, একক নাই কার কার, একটু করে তোমাকে যদি বলি যে একক নাই কার কার, তুমি মুখস্থ করবা কোন, কোন, তারপরে ঘন কোণ, বিকৃতি, পয়জনের অনুপাত, আপেক্ষিক গুরুত্ব, এদের কি নাই ভাইয়া, এদের একক নাই, এদের কি নাই ভাইয়া, একক নাই। যদি বলে যে নিচের কোনটির একক নাই, তাহলে কোন থাকলে কোন অ্যান্সার হবে, ঘন কোণ থাকলে ঘন কোণ অ্যান্সার হবে, বিকৃতি থাকলে বিকৃতি, পয়জনের অনুপাত থাকলে পয়জনের অনুপাত, আপেক্ষিক গুরুত্ব থাকলে আপেক্ষিক গুরুত্ব, এইগুলো আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এইগুলো আমাদের অ্যান্সার হবে। তো এখন কথা আমাদের সেটা না, কথাটা হচ্ছে যে এই এই যে তোমাকে একটু পড়াইছিলাম যে কোন যদি বলে তাহলে অ্যান্সারটা হবে রেডিয়ান, আবার ঘন কোণ বললে তার এসআই এককটা হবে স্টেরেডিয়ান। এটা আমি আবার একটু আগে তোমাকে পড়াইছিলাম যে কোন দ্বিমাত্রিক বললে রেডিয়ান এবং কোন ত্রিমাত্রিক বললে স্টেরেডিয়ান। এটা এই যে একটু আগে তোমাকে এই যে কোথায় লিখে পড়াইলাম, এটা তোমাকে একটু আমি লিখে পড়াইছিলাম, স্লাইডটা কোথায় গেল, এই যে তোমাকে আমি লিখেই পড়াইছিলাম কোন দ্বিমাত্রিক এবং কোন ত্রিমাত্রিক বলে কি আসবে। যাই হোক, এটা এই যে এখানে তোমাকে একটু দেখাই দেই, আমি একটু দেখাই দেই, এই যে কোন দ্বিমাত্রিক বললে সেটা হচ্ছে রেডিয়ান আর কোন ত্রিমাত্রিক বললে স্টেরেডিয়ান, একটু আগে তোমাকে পড়াইছি এই জিনিসটা। এখন কথা হচ্ছে এই সবগুলো জিনিসের কি নাই ভাইয়া, এই সবগুলো জিনিসের একক নাই। এবং এই জিনিসগুলোর মধ্যে এই যে তিনটা, এই যে এই তিনটা কোনটা কোনটা, এই যে বিকৃতি, এই যে বিকৃতি, পয়জনের অনুপাত এবং হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এই তিনটার মাত্রাও নাই। তাহলে বিকৃতি, পয়জনের অনুপাত এবং আপেক্ষিক গুরুত্ব, এই তিনটার কি নাই, মাত্রাও নাই। তার মানে এই সবগুলোর তো একক নাই, আবার এই লাস্টের যে তিনটা রয়েছে এই তিনটার কি নাই, মাত্রাও নাই। তার মানে বিকৃতি, পয়জনের অনুপাত এবং আপেক্ষিক গুরুত্ব, এদের কি নাই, এদের 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 কি নাই ভাইয়া, এদের কিন্তু মাত্রাও নাই। আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসগুলা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, তো যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা ভাইয়া মুখস্থ বিদ্যা চ্যাপ্টার এবং এখান থেকে কয়টা প্রশ্ন আসবে, সর্বোচ্চ আসলে একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে, চ্যাপ্টারটা মুখস্থ বিদ্যা, কারণ আমি তোমাকে যতটুকু পারতেছি সহজ করে দিচ্ছি এবং আমি যেগুলো পড়াচ্ছি এগুলো পড়লেই ইনাফ। তোমাকে মেইন বই যেটা আছে এটা তোমাকে রিডিংও পড়তে হবে না, তুমি যদি মনে করো পড়বো না, দরকার নাই, জাস্ট ক্লাসের শেষে যে নোটটা দেওয়া হবে এইটা পড়লে তোমার A to Z কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, A to Z কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা বললাম যে এতক্ষণ যেগুলো পড়াইছি অনেকটা মুখস্থ বিদ্যা চ্যাপ্টার টপিক ছিল, বাট আমি সহজ করে পড়ানোর ট্রাই করছি, জানি না কতটুকু সহজ করে পড়াইতে পারছি, বাট আমি আমার সর্বোচ্চটা দিয়ে জিনিসগুলোকে সহজ করার ট্রাই করছি। তো এবার যেটা পড়াবো এটা ভাইয়া মানে করার কিছুই নেই, একবারে তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এখানে বোঝার মতো কিছুই নেই। সেটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান। তাহলে এগুলা কি করা যায়, এগুলা কি মানে বোঝার কিছু আছে না, এগুলো মুখস্থ করতে হবে। তারপর আমি সহজ করে দিচ্ছি, এগুলো বইয়ে হিজিবিজি করা আছে, আমি মুখস্থ করে দিচ্ছি। তাহলে দেখো বিভিন্ন বিজ্ঞানীদের অবদান। এখন এই যে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান, এগুলা বইয়ের মধ্যে অনেকগুলা রয়েছে, এগুলা বইয়ের মধ্যে অনেকগুলো রয়েছে। তো তুমি যদি একবারে মুখস্থ করতে যাও তোমার কাছে একটু এক্সট্রা প্যারা লাগবে। ঠিক আছে, এই বিভিন্ন বিজ্ঞানের অবদান একবারে পড়তে গেলে তোমার কাছে প্যারা লাগবে। তুমি কি করবা, তুমি যে কাজটা করবা একটা একটা করে পড়বা। ধরো তোমার এখন পড়তে ইচ্ছা করতেছে না, একটা বিজ্ঞানের নাম পড়ে ফেললা, পরবর্তী পড়তেছো 2 ঘন্টা পড়ার পর ভালো লাগতেছে না, আর একটা বিজ্ঞানের অবদান পড়লা, এভাবে একটা একটা করে পড়বা, একবারে সবগুলো জিনিস পড়ার দরকার নাই। তো পরীক্ষায় যেগুলো সবচেয়ে বেশি আসবে আমি সেইগুলো তোমাকে ক্লিয়ার করাই দিচ্ছি। 1 নাম্বার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্যালিলিও আঙ্কেল। ঠিক আছে, আমাদের গ্যালিলিও আঙ্কেলকে নিয়ে পড়তে হবে। আচ্ছা, আঙ্কেল বা দাদু যাই বলতে পারো। সো দেখো এই গ্যালিলিও থেকে 1 নাম্বার যেটা পরীক্ষা আসতে পারে, তোমাকে বলবে যে আধুনিক বিজ্ঞানের চমক কাকে বলা হয়। তোমাকে বলবে যে আধুনিক বিজ্ঞানের চমক, এখানে কি বলবে যে আধুনিক বিজ্ঞানের চমক, আধুনিক বিজ্ঞানের চমক। ঠিক আছে, আধুনিক বিজ্ঞানের চমক বলা হয়, এটা একটা ইনফো মনে রাখবা। তারপর যদি বলা হয় জ্যোতিষ বিজ্ঞানের জনক কে, তাহলে সেটা হচ্ছে গ্যালিলিও। ঠিক আছে, জ্যোতিষ বিজ্ঞানের জনক যদি বলে যে জ্যোতিষ বিজ্ঞান, বানানটা ভুল হলে দেখো, বানানটা একটু ভুলও হইতে পারে, যে জ্যোতিষ বিজ্ঞানের জনকটাকে, তাহলে সেটা হচ্ছে গ্যালিলিও। এরপর যদি বলে যে স্থিতিবিদ্যা বা স্থিতিবিদ্যার ভিত্তি কে স্থাপন করছেন, এই যেটা মনে রাখবা, স্থিতিবিদ্যা, এই কথাটা জাস্ট স্থিতিবিদ্যা, আরেকটা হলো স্মৃতিবিদ্যা। একটা হলো স্থিতিবিদ্যা, একটা হলো স্মৃতিবিদ্যা। তাহলে একে বলা হয় আধুনিক বিজ্ঞানের চমক বলা হয়, জ্যোতিষ বিজ্ঞানের জনক গ্যালিলিও, স্থিতিবিদ্যা স্মৃতিবিদ্যা, কথাটা পাইলেই কোনো দেখা দেখি নাই, অ্যান্সার হবে গ্যালিলিও। আবার একটা এইগুলো সবচেয়ে কম মানে কম আসে, সবচেয়ে বেশি যেটা পরীক্ষা আসে বা যেটা আসার চান্স 100%, সেটা হচ্ছে তোমাকে বলবে
পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সকল তথ্য যাচাই করা উচিত, এই কথাটা কে বলেছিলেন? তাহলে আমি আবারও বলি যে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে, দেখো একটু লিখে দেই যে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে, পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে, পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের 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 সকল তত্ত্ব, বিজ্ঞানের সকল তত্ত্ব যাচাই করা উচিত, বিজ্ঞানের সকল তত্ত্ব যাচাই করা উচিত, যাচাই করা উচিত। তাহলে যদি বলে যে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে, যদি বলে যে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সকল তত্ত্ব যাচাই করা উচিত, যাচাই করা উচিত, এটা কে বলছেন? অ্যান্সারটা হবে গ্যালিলিও। তাহলে গ্যালিলিও দেখে কি কি আসতে পারে আমি আবার একটু সামারি করি। আধুনিক পদার্থবিজ্ঞানের চমক বলা হয়, বা আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, জ্যোতিষবিজ্ঞানের জনক। স্থিতিবিদ্যা কথাটা পাইলে গ্যালিলিও, স্থিতিবিদ্যা পাইলে গ্যালিলিও। পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সকল তথ্য যাচাই করা উচিত, এটা অনুশীলনীতে আছে, এটা পরীক্ষা অনেকবার আসছে, ঠিক আছে, এটা আসবে যে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সকল তথ্য যাচাই করা উচিত, এই কথাটা কে বলেছেন? এটা বলছেন গ্যালিলিও। ওকে, আচ্ছা, এরপরে যদি বলে যে টলেমি, যদি বলে তাহলে মনে রাখবা টলেমি, টলেমি, টলেমি কথাটা পাইলে মনে রাখবা যে ভূকেন্দ্রিক কথাটা থাকবে, ভূকেন্দ্রিক, ভূকেন্দ্রিক, টলেমি থাকলে কথাটা থাকবে ভূকেন্দ্রিক, অর্থাৎ ভূকেন্দ্রিক তত্ত্ব উপস্থাপন করছেন। এরপরে সেনেল, সেনেল কি করছে? আলো সূত্রগুলো দিচ্ছে, এটা সবাই পারো, এটা তোমার পড়ছো অনেক জায়গায় এগুলা। ওকে, আচ্ছা, তারপরে যদি বলে যে বয়েলের সূত্র, আমরা পড়ছি না অনেক সময়, বয়েল, বয়েল আসলে কি সূত্র, কি সূত্র? সেল খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা জানো যে বয়েল আসলে গ্যাসের চাপীয় সূত্র দিছে, এগুলো আসবে না পরীক্ষায়, ঠিক আছে, বয়েল গ্যাসের চাপীয় সূত্র দিছে, সিম্পল সিম্পল জিনিস। আচ্ছা, এরপরে যদি তোমাকে বলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিউটন, নিউটন সাহেবকে নিয়ে পড়তে হবে। নিউটন সাহেবকে না নিয়ে পড়লে তো হবেই না, সো নিউটন সাহেবকে নিয়ে একটু ডিটেলসে পড়তে হবে, যে নিউটন সাহেবের কি কি অবদান রয়েছে, এইগুলো একটু ডিটেলসে পড়তে হবে। তুমি যদি কোথাও দেখো যে গতির সূত্র, তাহলে সেটা অ্যান্সার হবে নিউটন। তুমি যদি কোথাও দেখো যে মহাকর্ষের সূত্র, মহাকর্ষ সূত্র, তাহলে অ্যান্সার হবে নিউটন। তুমি যদি কোথাও দেখো ক্যালকুলাস কে আবিষ্কার করছেন, ক্যালকুলাস, ক্যালকুলাস কে আবিষ্কার করছেন, তাহলে অ্যান্সার হবে নিউটন। তুমি যদি দেখো যে পরীক্ষায় বলা হচ্ছে লেন্সের সূত্র, লেন্সের সূত্র, তাহলেও হবে আমাদের অ্যান্সার নিউটন। তারপরে প্রতিফলক টেলিস্কোপ, প্রতিফলক, প্রতিফলক, এগুলো বইয়ে অনেক ঘিসিমিসি করা আছে, অনেকগুলো জিনিস আছে, বাট আমি তোমাদেরকে শর্ট করে পড়াচ্ছি, আশা করি এগুলো থেকেই চলে আসবে। তো প্রতিফলক টেলিস্কোপ, প্রতিফলক টেলিস্কোপ, ঠিক আছে, প্রতিফলক টেলিস্কোপ বললে অ্যান্সার ঠিক হবে নিউটন। আবার যদি বলে যে বলবিদ্যার প্রবর্তককে, যদি বলে যে বলবিদ্যার প্রবর্তককে, তাহলেও কিন্তু অ্যান্সারটা হবে নিউটন। তো আশা করি এতটুকু জিনিস থেকে যদি পরীক্ষায় প্রশ্নগুলো আসে তাহলে তুমি পারবা। ওকে, আচ্ছা, এবার দেখো আইনস্টাইন সম্পর্কে যদি একটু বলি, আইনস্টাইন সম্পর্কে একটু করে বলি, আইনস্টাইন, আইনস্টাইন, ঠিক আছে, আইনস্টাইন সম্পর্কে যদি বলি যে আইনস্টাইন কি কি অবদান রয়েছে, তোমরা সবাই জানো যে আইনস্টাইনের একটা বিখ্যাত সূত্র রয়েছে যেটা কিনা E=mc², তার আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, সেটা কি E=mc²। তারপর যদি বলা হয়, এবার যেটা বলবো এটা 100% ইম্পর্টেন্ট, এটা আইনস্টাইন থেকে আসতে পারে, তোমাকে বলবে যে, আচ্ছা তার আগে একটু বলি, এটা বলার আগে একটা জিনিস বলি তোমাকে, যদি বলে যে কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করছে বলো তো, কোয়ান্টাম তত্ত্ব, এটা একটু বলি যে কোয়ান্টাম তত্ত্ব, এটা তো সবাই জানো যে কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, তাহলে যদি বলে যে ভাইয়া কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করছে, তাহলে এটা তো অ্যান্সার হবে প্লাঙ্ক সাহেব, ম্যাক্স প্লাঙ্ক, এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে ম্যাক্স প্লাঙ্ক। তার মানে আমাদের প্লাঙ্ক সাহেব কি করছে? কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করছে। এখন পরীক্ষায় দেখো যেটা পেঁচিয়ে আসবে, মানে তুমি ভাইয়া পরীক্ষায় কোয়ান্টাম তত্ত্ব পাইলেই লাগাই দিবা প্লাঙ্ক, তা তো হবে না, স্যাররা তো চালাক। স্যাররা কি বলবে জানো? স্যাররা বলবে তোমাকে যে কোয়ান্টাম তত্ত্বের ধারণাকে সম্প্রসারিত করেন কে, তাহলে অ্যান্সারটা হবে কিন্তু আলবার্ট আইনস্টাইন। যদি এই কথাটাকে সম্প্রসারিত, সম্প্রসারিত, যে বলবে কোয়ান্টাম তত্ত্ব আছে লেখাটা, বাট বলছে কি যে কোয়ান্টাম তত্ত্বের ধারণাকে সম্প্রসারিত করেন কে, সম্প্রসারিত করছেন কিন্তু আলবার্ট আইনস্টাইন। ওকে, এগুলো পরীক্ষায় বেশি আসবে। তারপরে পরীক্ষায় যে জিনিসটা মেডিকেল ভর্তি পরীক্ষা একবার আসছিল, কেপলার দিয়ে আসছিল, কেপলার, কেপলার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। তোমাকে যদি বলে যে গ্রহের গতি সংক্রান্ত 3টা সূত্র কে আবিষ্কার করছে, গ্রহের গতি সংক্রান্ত, গ্রহের গতি সংক্রান্ত, গ্রহের গতি সংক্রান্ত 3টা সূত্র, 3টা সূত্র কে আবিষ্কার করছে? কেপলার আবিষ্কার করছে, কেপলার আবিষ্কার করছে। এবং কেপলারের আরেকটা অবদান রয়েছে, কেপলার বলছে যে গ্রহগুলা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, কেপলার বলছে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, এগুলো কেপলার বলছে। তারপর যদি একটা জিনিস বলে যে আমরা যেমন পাই এর মানটা পড়ছি, পাই = 3.1416, বা এই মানটাকে কিন্তু বলা যায় 22/7। তুমি যদি ক্যালকুলেটরে 22/7 লিখে ভাগ করো, তাহলে অ্যান্সার চলে আসবে 3.1416। এটা কি? এটা ভাস্কর্য আবিষ্কার করছে, কে? ভাস্কর্য আবিষ্কার করছে। ওকে, আচ্ছা, সো এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, সো এইগুলো আমি তোমাকে বলে দিলাম, এবং এর বাহিরেও তোমাকে যেগুলো পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি, A to Z তোমাকে পড়ে দিচ্ছি, তোমাকে কোনো টেনশনই নিতে হবে না, তোমাকে কোনো টেনশনই নিতে হবে না। ওকে,
তোমাকে কোনো টেনশন নেয়ার সুযোগ নাই, সবগুলা জিনিস তোমাকে আমি পড়াই দিব। দেখো, সো এইখানে তোমাদের যে জিনিসটা লাগবে ভাইয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমাকে যদি বলে যে সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী এটা কে করছে, তুমি দেখবা এই যে সূর্যগ্রহণ কথাটা পাইলেই অ্যান্সার দাগাবা থেলিস। তাহলে সূর্যগ্রহণ সম্পর্কিত কথাটা পাইলেই অ্যান্সার দাগাবা কি দাগাবা, থেলিস দাগাবা। ওকে, তারপর দেখো লিভারের নীতি যদি পাও বা আগুন ধরানোর কৌশল পাইলেই আর্কিমিডিস। তার মানে কি, আগুন ধরানোর কৌশল বা লিভারের নীতি বললে আর্কিমিডিস, সূর্যগ্রহণ পাইলে থেলিস, সূর্যগ্রহণ পাইলে থেলিস। নিউটন যদি বলে গতির সূত্র, মহাকর্ষ, গতি, মহাকর্ষ, ক্যালকুলাস, লেন্স পড়াইলাম, বলবিদ্যার প্রবর্তক বললে কে, নিউটন। অ্যান্সার কি হবে, নিউটন। এই নিউটনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে তারপর যদি বলে কোয়ান্টাম তত্ত্ব, খুবই ইম্পর্টেন্ট। কোয়ান্টাম তত্ত্ব বললে ম্যাক্স প্লাঙ্ক। কৃষ্ণ বস্তু বিকিরণ, এটাও পরীক্ষা আসে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কৃষ্ণ বস্তু বিকিরণ বললেও ম্যাক্স প্লাঙ্ক। আর যদি বলে যে এই কোয়ান্টাম ধারণাকে সম্প্রসারিত করছেন কে, যদি বলে যে সম্প্রসারিত কে করছেন, তাহলে অ্যান্সার হবে আলবার্ট আইনস্টাইন। এরপর যদি বলে যে পদার্থের অবিভাজ্য এককের ধারণা দেন কে, এটা সবাই জানো, ডেমোক্রিটাস। চুম্বকত্ব নিয়ে বললে ডাক্তার গিলবার্ট। তারপর যদি বলে যে সূর্য কেন্দ্রিক কোপার্নিকাস, সূর্য কেন্দ্রিক বললেই অ্যান্সার কি হবে, কোপার্নিকাস হবে। যদি বলে যে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন কে, তাহলে সূর্য কেন্দ্রিক সৌর ধারণা দিয়েছেন কে, কোপার্নিকাস। এগুলো পড়বা। আর যেটা বললাম যে গ্রহের গতি সংক্রান্ত তিনটা সূত্র, যে তিনটা সূত্র কে দিয়েছেন, কেপলার দিয়েছেন, উপবিচারক কক্ষপথে ঘুরলে কেপলার। ওকে, তারপরে এগুলো বাকিগুলো দেখবা, এগুলো সিম্পল জিনিস। ভাস্কর্য এই যে বলছে 3.146 মানগুলো বলছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে সিনেল বললে আলো সংক্রান্ত যদি কোনো কথাবার্তা পরীক্ষায় দেখো, তুমি চোখ বন্ধ করে লাগাই দিবা সিনেল। রবার্ট বয়েল বলে চাপ, একটু আগে পড়াইলাম। জেমস বললে এই যে বাষ্প ইঞ্জিন কথাটা আসবে। ওকে, আর গ্যালিলিও তো পড়াইছি তোমাকে, আমি গ্যালিলিও পড়াই দিছি। যে গ্যালিলিও পড়াই দিছি না, হ্যাঁ পড়াই দিছি, যে আধুনিক বিজ্ঞানের চমক, জ্যোতিষ বিজ্ঞানের জনক, স্থিতিবিদ্যা বা স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করছেন এবং পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সকল তত্ত্ব যাচাই করছে। এই কথাটা কে বলছে, এই কথাটা গ্যালিলিও সাহেব বলছে। এবং টলেমি কি, ভূকেন্দ্রিক। এই যে ভূকেন্দ্রিক কথাটা পাইলেই টলেমি দাগাই দিয়ে আসবা, ভূকেন্দ্রিক কথাটা পাইলেই টলেমি দাগাই দিয়ে আসবা। আচ্ছা, এরপরে আমাদের এই চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেটা হচ্ছে, দেখো আরেকটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেটা হচ্ছে পরিমাপের ভুল বা ত্রুটি। পরিমাপের ভুল বা ত্রুটি এখান থেকে আমাদের জানতে হবে যে পরিমাপের ভুল বা ত্রুটি কয় ধরনের রয়েছে। এইটা আগে আমাদেরকে একটু করে শিখতে হবে যে পরিমাপের ভুল বা ত্রুটি কয় ধরনের রয়েছে। দেখো, এই পরিমাপের ভুল বা ত্রুটি ভাইয়া পাঁচটা কারণে হইতে পারে। ঠিক আছে, পাঁচটা কারণে হইতে পারে। যে এই পরিমাপের ভুল বা ত্রুটি কয়টা কারণে হইতে পারে, পাঁচটা কারণে হইতে পারে। তো আমি নামগুলো তোমাকে একটু মুখস্থ করাই দিই। এখন দেখো, একটা যে ত্রুটি হবে, এটা কার হবে, ত্রুটিগুলো কার হবে আমাকে বলো তো, যে ত্রুটিগুলো কার হবে একটু করে আমাকে বলো। যে ত্রুটিগুলো হবে যন্ত্রের হবে, তাই না? তাহলে যন্ত্র থেকে মনে রাখবা যান্ত্রিক ত্রুটি, নাম মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটু দেখো, জাস্ট একটু মনে রাখার ট্রাই করো। পরীক্ষার অপশন তো দেওয়া থাকবে, তোমাকে কেন কষ্ট করে মুখস্থ করতে হবে, জাস্ট টেকনিক খাটায় মনে রাখো যে পরিমাপের ভুল বা ত্রুটি পাঁচটা আছে, তার মধ্যে কার হবে ত্রুটিগুলো, যন্ত্রের হবে। তো যেহেতু যন্ত্রের মধ্যে ত্রুটি হবে, সেখান থেকে মনে রাখবো যান্ত্রিক ত্রুটি। 2 নম্বর মনে রাখবো, দেখো 2 নম্বর কি মনে রাখবো, এই যে যন্ত্রের মধ্যে যে ত্রুটিগুলো হচ্ছে, ঠিক আছে না, এইগুলা এইগুলা এই ত্রুটিগুলো কে সমাধান করতে পারে। ধরো একটা যন্ত্রের ত্রুটি হয়েছে, এই ত্রুটিগুলো কোনো একটা মানুষ ঠিক করবে বা কোনো একজন ব্যক্তি এই ত্রুটিগুলো ঠিক করবে, ঠিক আছে না? যদি কোনো একটা যন্ত্রের মধ্যে ত্রুটি হয়, ত্রুটিগুলো কে ঠিক করবে, একটা ব্যক্তি ঠিক করবে বা একজন মানুষ ঠিক করবে। তাহলে সেখান থেকে মনে রাখবা যে ব্যক্তিগত ত্রুটি, তাহলে ব্যক্তি যদি ঠিক করে তাহলে এরপরে ত্রুটিটা হবে ব্যক্তিগত ত্রুটি। যদি একটা মানুষ বা ব্যক্তি ঠিক করে, তার মানে পরেরটা হবে ব্যক্তি থেকে ব্যক্তিগত ত্রুটি। এখন এই ব্যক্তিগত ত্রুটির আবার একটা নাম রয়েছে, যেটাকে বলা হয় পর্যবেক্ষণমূলক ত্রুটি। আচ্ছা, পর্যবেক্ষণমূলক ত্রুটি। এবার দেখো, এই যে যখনই ব্যক্তি কথাটা আসলো, মানুষ কথাটা আসলো, তো মানুষের মধ্যে মনে করো যে কিছু মানুষ ভালো মানুষ, ঠিক আছে, ভালো মানুষ যারা হচ্ছে ডিসিপ্লিন মেনে চলে, মানে যারা এলোমেলো হয় না, ঠিক আছে, যারা এলোমেলো হয় না। আবার অনেক মানুষ আছে যে এলোমেলো হয়, ঠিক আছে। তো তুমি একটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে এলোমেলো ত্রুটি, একটা এখান থেকে মনে রাখবা, একটা হচ্ছে এলোমেলো, ঠিক আছে, একটা মনে রাখবা যে এলোমেলো, এখান থেকে মনে রাখতে পারো, একটু মনে রাখার জন্য বলতেছি এগুলা। একটা মনে রাখবা এলোমেলো ত্রুটি, ঠিক আছে, আর একটা মনে রাখবা নিয়মিত ত্রুটি, আর একটা কি নিয়মিত ত্রুটি, ঠিক আছে, নিয়মিত ত্রুটি। আর লাস্ট একটা মনে রাখবা লঘিষ্ঠ গণন, ঠিক আছে, লঘিষ্ঠ গণন। আচ্ছা, তাহলে যে 5 ধরনের ত্রুটি রয়েছে ভাইয়া, নামগুলো কি আমাদের মুখস্থ হয়েছে কিনা ভাইয়া? দেখো তো, যে প্রথম যে কথাটা বললাম যে একটা যন্ত্রের ত্রুটি হয়, তার মানে যন্ত্রের ত্রুটি থেকে মনে রাখবো যান্ত্রিক ত্রুটি। এই ত্রুটি ঠিক করবে কি, একটা ব্যক্তি বা মানুষ ঠিক করবে, সেখান থেকে মনে রাখবা ব্যক্তিগত ত্রুটি বা পর্যবেক্ষণমূলক ত্রুটি। তারপরে একটা বলছি যে এলোমেলো, আর একটা হচ্ছে নিয়মিত ত্রুটি, আর একটা হচ্ছে লঘিষ্ঠ গণন ত্রুটি। তো এখান থেকে পরীক্ষায় কি আসবে, আমাদের এক্সাম্পল গুলো আসবে। আচ্ছা, আমরা একটা করে পড়ার চেষ্টা করি।
দেখো একটা একটা করে পড়ার চেষ্টা করি। তো প্রথমেই আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এই যে ব্যক্তির যে ত্রুটি হয়, ঠিক আছে? আমাকে একটা জিনিস বলো তো, যে মানুষ আসলে চোখে কম দেখে নাকি একটা যন্ত্র আসলে চোখে কম দেখবে? ঠিক আছে, একটা মানুষ চোখে কম বেশি দেখতে পারে নাকি একটা যন্ত্র কম বেশি দেখতে পারে? অর্থাৎ সিম্পল করে যদি আমি সহজ বাংলা ভাষায় বলি যে কার চোখের সমস্যা হইতে পারে, মানুষের হইতে পারে নাকি একটা যন্ত্রের চোখের সমস্যা হবে? ডেফিনেটলি একজন মানুষের চোখের সমস্যা হতে হতে পারে। তার মানুষ মানে কি একজন ব্যক্তি, তার মানে যদি ব্যক্তির ত্রুটি বলে তাহলে মনে রাখবা যে তার চোখের সমস্যা হয়েছে, সেখান থেকে মনে রাখবা দৃষ্টিভ্রম, সেখানে তুমি মনে রাখবা যে দৃষ্টিভ্রম, ঠিক আছে? দৃষ্টিভ্রম, যেটা ইংলিশ নামটা পরীক্ষা আসতে পারে, এর ইংলিশ নামটা হচ্ছে প্যারালাক্স ইরোর, PARALLAX, প্যারালাক্স ইরোর, ERROR। তাহলে দৃষ্টিভ্রমের ইংলিশ নামটা পরীক্ষা আসতে পারে প্যারালাক্স ইরোর, এটা একটু সুন্দর করে মনে রাখবা। তাহলে ব্যক্তিগত দুটির এক্সাম্পলটা হচ্ছে দৃষ্টিভ্রম বা যেটাকে বলা হচ্ছে প্যারালাল ইরোর, এটা আমাদের মুখস্থ করতে হবে। এরপরে আসো এলোমেলো ত্রুটি, এলোমেলো। সো দেখো আমি তোমাকে একটু টেকনিক্যালি একটু বুঝাই দিচ্ছি। তুমি যখন ছোটবেলায় 9-10-এ ছিলা, তুমি যখন ক্লাস 9-10-এ ছিলা, তুমি 9-10-এ ত্বরণের ম্যাথ করছো না? 9-10-এ যখন তুমি ছিলা, ছোট বাচ্চা ছিল, তখন তখন তুমি কি করছো ভাইয়া? ত্বরণের ম্যাথ করছো। এবং যখন তুমি ত্বরণের ম্যাথ করছো তখন তোমার বারবার অ্যান্সারটা ভুল আসছে, অ্যান্সারটা এলোমেলো আসছে না, এরকম হয়েছে না এলোমেলো? তুমি মনে রাখবা এই যে ত্বরণ, ত্বরণ কথাটা পাইলেই দাগাবা এলোমেলো, কারণ তুমি ছোটবেলায় ত্বরণের অঙ্ক করছো, ত্বরণের মান বের করতে বলছে, এর মান বের করতে বলছে, তুমি এলোমেলো করছো, এবং সেখান থেকে মনে রাখবা ত্বরণ কথাটা আসলেই এলোমেলো ত্রুটি। তার মানে বলবে যে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ, মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ, তারপরে ত্বরণ কথাটা থাকলেই এলোমেলো ত্রুটি হবে, ত্বরণ কথাটা থাকলেই কি হবে? এলোমেলো ত্রুটি হবে। এতটুকু মনে রাখতে পারলেই ইনাফ, পরীক্ষায় প্রশ্ন এভাবেই আসবে। এরপরে দেখো এখানে আছে নিয়মিত ত্রুটি। এখন দেখো নিয়মিত ত্রুটি কেমনে মনে রাখবো? দেখো তো ভাইয়া, তোমাদের যে শর্ট সিলেবাস তোমরা পড়ে আসছো এইচএসসির মধ্যে, সেখানে তোমাদের স্থির তড়িৎ ছিল না, তোমাদের ছিল শুধুমাত্র চলতড়িৎ, এবং তোমরা চলতড়িৎ পড়তে পড়তে অভ্যস্ত হয়েছো, শুধুমাত্র চলতড়িৎ পড়ছো। তা চলতড়িৎ চ্যাপ্টারের মধ্যে তোমরা যে যন্ত্রগুলোর নাম দেখছো সেইগুলাই হচ্ছে নিয়মিত। কেননা তোমরা তো নিয়মিত ভাবে কোনটা পড়ছো? চলতড়িৎ পড়ছো, তোমরা স্থির তড়িৎ পড়ো নাই। তার মানে নিয়মিত ভাবে যেহেতু চলতড়িৎ পড়ছো, তার মানে চলতড়িতের মধ্যে তোমাদের যে নামগুলো থাকবে সেই নামগুলোই হবে নিয়মিত ত্রুটি। দেখো চলতড়িতের মধ্যে কি কি নাম পড়ছো? তুমি পড়ছো মিটার ব্রিজ, পড়ছো না? আমাকে বলো তো, মিটার ব্রিজ পড়ছো, তারপরে মিটার ব্রিজ, তারপর তুমি পড়ছো যে পোটেনশিওমিটার এটাও পড়ছো, পোটেনশিওমিটার, তারপর মিটার ব্রিজ, পোটেনশিওমিটার, এগুলো পড়ছো না? পড়ছো। আচ্ছা, আরেকটা এক্সট্রা কষ্ট করে মনে রাখবা, সেটা হচ্ছে স্ক্রু গজের স্ক্রু গজের স্ক্রু গজের শূন্য ত্রুটি, স্ক্রু গজের শূন্য ত্রুটি। তাহলে এই যে স্ক্রু গজের শূন্য ত্রুটি যদি বলে, তাহলেও কিন্তু আমাদের অ্যান্সারটা হবে নিয়মিত ত্রুটির মধ্যে। সো জিনিসগুলো একটু এখানে লেখাগুলো একটু ঘিজিমিজি হয়ে গেছে, আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে তুমি সবগুলো জিনিসই পারবা। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ভাই। দেখো, তোমাকে যদি বলে যে দৃষ্টিভ্রম, তার মানে দৃষ্টিভ্রম বা প্যারালাক্স ইরর বলে অ্যান্সারটা কি হবে? পর্যবেক্ষণমূলক ত্রুটি বা ব্যক্তিগত ত্রুটি। এটা ব্যক্তির হয়েছে একজন, ঠিক আছে? ব্যক্তির হয়েছে। তারপরে দেখো, যদি বলছে নিয়মিত ত্রুটি, তাহলে চলতড়িৎ চ্যাপ্টারটা পড়ছো তোমরা, চলতড়িতের মধ্যে যে নামগুলা তোমরা নিয়মিত ভাবে চলতড়িৎ পড়ছো, তার মানে চলতড়িতের মধ্যে যে নামগুলো থাকবে সেগুলোই হচ্ছে তোমাদের নিয়মিত ত্রুটি। দেখো কি কি আছে, এই যে মিটার ব্রিজ, পোটেনশিওমিটার এবং স্ক্রু গজের, এটা পরীক্ষা বেশি আসে। দেখো এই যে স্ক্রু গজের শূন্য ত্রুটি, ওকে। আর লঘিষ্ঠকরণটা পরীক্ষা আসবে না, মুখস্থ করতে হবে না। এই এলোমেলো আর নিয়মিতের মধ্যে যা পড়ছো সেটাই হচ্ছে লঘিষ্ঠকরণের এক্সাম্পল। সো এটা তোমাকে নতুন করে পড়তে হচ্ছে না, তো আমি একটা জিনিস বাকি রাখছি, সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটিটা বাকি রাখছি। তো দেখো যান্ত্রিক ত্রুটি বাকি রাখছি, এটা আমি আলাদা একটা স্লাইড নিয়ে তোমাদেরকে পড়াই দিচ্ছি। আচ্ছা, এটা আলাদা একটা স্লাইড নিয়ে আমি তোমাদেরকে এটা পড়িয়ে দিচ্ছি, সুন্দর করে পড়িয়ে দিচ্ছি। দেখো দেখো আমি একটু তোমাদের এই জিনিসটা পড়িয়ে দিচ্ছি। তো আমি যেটা বাকি রাখছি সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটিটা বাকি রাখছি। কি বাকি রাখছি? যান্ত্রিক ত্রুটি বাকি রাখছি। এখন কথা হচ্ছে এই যে যান্ত্রিক ত্রুটিটা, এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায় যান্ত্রিক ত্রুটিকে? এটাকে 3 ভাগে ভাগ করা যায়। তো 3 ভাগ ভাই আমরা কিভাবে মনে রাখবো? এই 3টা ভাগ তুমি মনে রাখবে একটা নাম দিয়ে। মনে করো তোমার একজন বন্ধু আছে পলাশ, এই পলাশের নামটা দিয়ে তুমি মনে রাখবা। তাহলে পতে মনে রাখবা পিসোড, ত্রুটি। তারপর হচ্ছে লাতে মনে রাখবা লেভেল ত্রুটি। আর স দিয়ে মনে রাখবা শূন্য, শতে হলো শূন্য ত্রুটি। তাহলে দেখো এই যে পলাশ নামটা দিয়ে আমরা যান্ত্রিক ত্রুটির যে 3টা ভাগ রয়েছে সেগুলো মনে রাখবো। তাহলে এই যে প লয়াকার তালে বস, তাহলে পতে কি ভাইয়া? পতে হচ্ছে পিসোড ত্রুটি, প্রথম পতে হচ্ছে পিসোড ত্রুটি, ঠিক আছে? প্রথম পথে হচ্ছে পিসোড ত্রুটি। তারপরে যে লাতে কি ভাইয়া? লাতে হচ্ছে লেভেল ত্রুটি, ঠিক আছে? আর তাহলে বসতে হচ্ছে শূন্য ত্রুটি, এগুলো সবগুলো সেটা ত্রুটি কথাটা করে আছে, ওকে? ত্রুটি কথাটা করে আছে। এখন দেখো আমরা কিভাবে জিনিসগুলোকে মনে রাখতে পারবো, এর এক্সাম্পল গুলো পড়তে হবে, যে পিসোড ত্রুটির এক্সাম্পল কোনগুলা, লেভেল ত্রুটির এক্সাম্পল কোনগুলা এবং শূন্য ত্রুটির এক্সাম্পল কোনগুলা, এইগুলো পরীক্ষা আসবে। তো দেখো এখানে 3টা জিনিস আছে, তাহলে আমরা কিভাবে 3টাই মুখস্থ করবো কষ্ট করে? না ভাইয়া, এটা কখনোই করা যাবে না ভাইয়া, 3টা কেন তুমি কষ্ট করে মুখস্থ করবে? আমাকে এইটা বলো। তুমি আমার কাছে পড়তেছো না, তুমি 2টা জিনিস মুখস্থ করবা।
আর বাকি যেগুলো থাকবে সেগুলো আরেকটার মধ্যে বসাই দিবা। তাহলে আমরা সবসময় কি করি, যেগুলো ছোট বা সিম্পল সেগুলো মুখস্থ করি। তাহলে তুমি এখান থেকে পিছরটা মুখস্থ করবা এবং তুমি শূন্যটা মুখস্থ করবা। আর বাকি তুমি যেগুলো মুখস্থ করবো আমি তোমাকে করাবো না, সেইগুলো কার এক্সাম্পল, সেগুলো হচ্ছে লেভেল 2 এর এক্সাম্পল। পিছরের মধ্যে তুমি একটা কথা মনে রাখবা, জাস্ট নাট এবং স্ক্রু এই কথাটা পাইলে, নাট এবং স্ক্রু, নাট এবং স্ক্রু এই কথাটা পাইলেই অ্যান্সারটা হবে পিছর ত্রুটি। নাট এবং স্ক্রু এই কথাটা পাইলে অ্যান্সার হবে পিছর ত্রুটি। শূন্যের মধ্যে অ্যান্সারটা কি হবে ভাইয়া, দেখো এটা মনে রাখবা এসএসসি এবং মনে রাখবা এইচএসসি দিয়ে মনে রাখবা। ভাইয়া কেন ভাইয়া এখানে এসএসসি এবং এইচএসসি লিখলেন, ভাইয়া আমরা এসএসসি এবং এইচএসসি তে যখন ছিলাম আমরা কম বেশি সবাই কিন্তু ফিজিক্সে প্র্যাকটিক্যাল করছিলাম। আমরা যখন প্র্যাকটিক্যাল করতে গেছিলাম, ল্যাবে গেছিলাম, তখন আমার ল্যাবে যে যন্ত্রগুলো দেখতে পারছো ভাইয়া, তুমি চোখ দিয়ে যে যন্ত্রগুলো দেখছো বা যে যন্ত্রগুলো তুমি ব্যবহার করছো, এই যন্ত্রগুলাই হচ্ছে ভাইয়া, এই যন্ত্রগুলাই হচ্ছে ভাইয়া তোমার শূন্য ত্রুটির এক্সাম্পল হবে। তো বলো তো তুমি কি কি দেখছো ওইখানে, ওইখানে তুমি কি কি দেখছো, দেখো তো এইগুলো তুমি দেখছো না? তুমি দেখছো যে ভার্নিয়ার, তুমি কি দেখছো বলো তো, সেখানে তুমি ভার্নিয়ার স্কেল দেখছো, সেখানে তুমি ভার্নিয়ার স্কেল দেখছো, তারপর সেখানে তুমি স্ক্রু গজ দিয়ে কাজ করছো, তাই না? এরপরে তুমি কি করছো, স্লাইড কেলিভাস সেখানে দেখছো, তুমি সেখানে কি করছো, তুমি সেখানে স্লাইড কেলিপার্স, তুমি সেখানে স্লাইড কেলিপার্স দেখছো। তারপরে এই যে এই জিনিসগুলোই পরীক্ষা আসবে। আরেকটা নাম এক্সট্রা করে মনে রাখো, এসফেরোমিটার, এসফেরোমিটার, ঠিক আছে, এসফেরোমিটার। অনেকে স্পেরোমিটার দিয়েও কাজ করছো। যাই হোক, ভার্নিয়ার স্কেল দিয়ে কাজ তো করছোই, স্ক্রু গজ দিয়ে কাজ তো করছোই, 9 10 এগুলো দিয়ে কাজ করো, 9 10 যখন ছিল অবশ্যই তুমি এগুলো জিনিস দিয়ে কাজ করছো। তাহলে সেই ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, স্লাইড কেলিপার্স এই সবগুলো হচ্ছে তোমাদের কি বলতো শূন্য ত্রুটির এক্সাম্পল। তাহলে আমি যে জিনিসটা পড়াইলাম, আসলে এই জিনিসটা আমি তোমাকে A to Z সামারি করে দিচ্ছি, তোমার কাছে কঠিন লাগবে না ভাইয়া, তোমার কাছে জিনিসগুলো সহজ লাগবে। দেখো আমি সহজ করে দিচ্ছি। তাহলে আমরা পড়লাম ভাইয়া যান্ত্রিক ত্রুটি, এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সেটা পলাশ দিয়ে মনে রাখবো। তাহলে প, লয় আকার, তালে বর্ষ। পতে হচ্ছে পিছর ত্রুটি, লাতে হচ্ছে লেভেল ত্রুটি, তালে বর্ষতে হচ্ছে শূন্য ত্রুটি। তাহলে পিছর ত্রুটির এক্সাম্পল কি, পিছরের এক্সাম্পল কি, দুইটা, জাস্ট নাট স্ক্রু, নাট স্ক্রু পাইলেই এখানে। আর এই তালে বর্ষ কি, শূন্য ত্রুটির এক্সাম্পল কি, এসএসসি এবং এইচএসসি তে যে যন্ত্রগুলো দেখছি। তাহলে কি আমি লিখে দিচ্ছি এখানে, দেখো যে ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, স্লাইড কেলিভাস, স্পেরোমিটার। আর বাকি যেগুলো থাকবে সেগুলো তোমার লেভেল 2 এর এক্সাম্পল। তো তুমি আমাকে এখানে একটা প্রশ্ন করতে পারো, চাইলে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই শূন্য ত্রুটির মধ্যে দেখেন, আপনি একটু ভালো করে দেখেন, আপনার মনে চোখের সমস্যা আছে, আপনি দেখতে পারতেছেন না, একটু দেখেন তো ভালো করে, যে শূন্য ত্রুটির মধ্যে আপনি দেখেন এখানে আছে স্ক্রু গজ কথাটা আছে, আবার নিয়মিত ত্রুটি একটু আগে যখন পড়াইছিলেন এখানেও স্ক্রু গজ কথাটা আছে। তো পরীক্ষা এটা আসলে কি করব, দেখো ভাইয়া তোমাকে যদি বলে যে স্ক্রু গজের শূন্য ত্রুটি, এই নামটার মধ্যে শূন্য আছে, তাহলে অপশনে যে অ্যান্সার গুলো থাকবে সেখানে শূন্য হবে না। নামের মধ্যে শূন্য আছে, অপশনে শূন্য হবে না, তখন হবে নিয়মিত ত্রুটি। আর শুধু যদি ভাইয়া তোমার স্ক্রু গজ কথাটা থাকে তখন অ্যান্সারই হবে শূন্য ত্রুটি। শুধু স্ক্রু গজ থাকলে তখন অ্যান্সারটাই হবে শূন্য ত্রুটি। আর যদি আমাকে এখানে বলে যে স্ক্রু গজের শূন্য ত্রুটি, তার মানে নামের মধ্যে শূন্য আছে, তার মানে অ্যান্সার শূন্য হবে, দন্তন্য আকারে না। তাহলে অ্যান্সার কি হবে তখন, নিয়মিত ত্রুটি হবে। কি হবে ভাইয়া, নিয়মিত ত্রুটি হবে। সো আশা করি এইটুকু জিনিস যা পড়াইলাম তোমরা সুন্দর মতো বুঝতে পারছো, এবং এখানে কারো তোমাদের সমস্যা হওয়ার কথা না, কারণ আমি তোমাদের সবগুলো জিনিস পড়াচ্ছি। এবং কথা হচ্ছে এই চ্যাপ্টার থেকে যে ম্যাথ আসবে ভাইয়া, ম্যাথও করাবো, চাপ নিও না, চাপ নিও না। তো এই চ্যাপ্টার থেকে আমি এখন তোমাকে একটা সূত্র লিখে দিব। এই একটা সূত্র দিয়ে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকবার প্রশ্ন আসছিল, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তুমি বিগত বছরের প্রশ্ন খুললেই এই সূত্রটা পাবা। সেটা হচ্ছে শতকরা ত্রুটি। তুমি কি পাবা ভাইয়া, তুমি এই কথাটা পাবা, শতকরা ত্রুটি, এই শব্দটা পাবা, এই যে এই শব্দটা পাবা, শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি কিভাবে বের করে এটা মনে রাখবা। এটা বের করার টেকনিকটা হচ্ছে প্রকৃত প্রকৃত মান, প্রকৃত মান মাইনাস পরীক্ষা লব্ধ মান, মাইনাস পরীক্ষা লব্ধ, প্রকৃত মান মাইনাস পরীক্ষা লব্ধ মান ডিভাইডেড বাই প্রকৃত মান, ডিভাইডেড বাই প্রকৃত মান ইন্টু 100%, ইন্টু 100%, ঠিক আছে, ইন্টু 100%। এই সূত্র দিয়ে আমাদের পরীক্ষায় ম্যাথ আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 থেকে 3 বার আসছে। তো এই সূত্রটা একটু দেখবা যে শতকরা ত্রুটি কেমনে বের করবো, প্রকৃত মান থেকে পরীক্ষালব্ধ মানটা বিয়োগ করবো, ডিভাইড করবো প্রকৃত মান ইন্টু 100% করলেই চলে আসবে। তো আমি তোমাকে আরো কয়েকটা সূত্র একটু দেখাই দেই। এখানে একটু কয়েকটা সূত্র আমি তোমাদের জন্য একটু লিখে রাখছি, একটু দেখাই দেই। দেখো শতকরা ত্রুটি কিভাবে বের করবা, প্রকৃত মান থেকে পরীক্ষালব্ধ মান বাদ দিবা, প্রকৃত মান ইন্টু 100%। এগুলো পরীক্ষা দিয়ে ম্যাথ আসবে না, এই সূত্র দিয়ে পরীক্ষা ম্যাথ আসবে না। জাস্ট সূত্রগুলো একটু করে দেখো যে বক্রতার ব্যাসার্ধ সূত্রটা কি, আর ইকুয়াল টু ডি স্কয়ার বাই 6h প্লাস h/2। জাস্ট সূত্রটা একটু দেখে রাখবা। লঘিষ্ঠ ধ্রুবক কিভাবে বের করে, যদি তুমি পিসকে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে তুমি লঘিষ্ঠ ধ্রুবক পাবা। লঘিষ্ঠ ধ্রুবক কেমনে পাবা, যে পিসকে যদি বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে তুমি লঘিষ্ঠ ধ্রুবক পাবা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারে মোটামুটি বেসিক যে পড়াশোনাগুলো ছিল, বেসিক পড়াশোনাগুলো আমরা শেষ করে ফেলেছি।
তো এই চ্যাপ্টারে এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ম্যাথ আসতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই চ্যাপ্টারের ম্যাথগুলা পারার জন্য তোমাদের খুব বেশি বেসিকের দরকার হবে না, খুব বেশি বেসিকের দরকার হবে না। আমি তোমাকে চাইলে দুইটা শর্টকাট বলেই এই চ্যাপ্টারের ম্যাথগুলো শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চাইতেছি না শুধুমাত্র দুইটা শর্টকাট বলেই তোমাদেরকে এই জিনিসটা শেষ করে দিতে। যেহেতু তোমাদের হাতে সময় রয়েছে, তো আমি তোমাকে এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু ডিটেলসে পড়াই দিচ্ছি, ঠিক আছে? আমি এটা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার সময় তোমাদেরকে এই ক্লাসটা দিয়েছিলাম ইউটিউবে, সেখানে আমি ডিটেলসে পড়াইছিলাম। তো আমি এখনো তোমাকে একটু ডিটেলসে পড়াই দিই, জাস্ট 5 মিনিট সময় লাগবে, 5 মিনিটে তোমাকে আমি A to Z কভার করাই দিচ্ছি। তাহলে তুমি এখান থেকে যে ম্যাথই আসুক না কেন তুমি শর্টকাটে করে আসতে পারবা। আমি একদম ডিটেলস বেসিক সব পড়াই দিচ্ছি, যদিও এত কিছু পড়ানো উচিত না মেডিকেল ব্যাচে, বাট তারপর আমি তোমাকে পড়াই দিচ্ছি। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। আমরা কি পড়বো সেটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। আনুপাতিক ত্রুটি পড়বো, ঠিক আছে? আনুপাতিক ত্রুটি পড়বো। আচ্ছা, সো এই আনুপাতিক ত্রুটি থেকে ম্যাথ আসবে, এটা কেমনে মনে রাখবো দেখো। এই যে তুমি দেখবা এই যে এক্স প্লাস মাইনাস ডেল এক্স, প্রশ্নের ফরম্যাটটা হবে এমন, প্রশ্নের ফরম্যাটটা হবে এমন যে এক্স প্লাস মাইনাস ডেল এক্স। তো এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের ত্রুটি, এই অংশটা হচ্ছে আমাদের ত্রুটি। আর এখানে এক্স মানে কি? এখানে এক্স মানে হচ্ছে আমাদের পরিমাপ্য রাশি। এখানে এক্স মানে হচ্ছে আমাদের পরিমাপ্য রাশি। তাহলে এক্স মানে কি? পরিমাপ্য রাশি। তার মানে এক্স মানে হচ্ছে পরিমাপ্য রাশি আর ডেল এক্স মানে হচ্ছে ত্রুটি। তাহলে তোমাকে যদি ভাইয়া আনুপাতিক ত্রুটি বের করতে বলো, তুমি কি করবা? এই ডেল এক্স লিখবা আগে, এই ডেল এক্স লিখবা, ভাগ মানে ডিভাইড মানে কি? ভাগ না? তাহলে ডেল এক্স কে কি করবা? এক্স দ্বারা ভাগ করবা, ডেল এক্স কে এক্স দ্বারা ভাগ করবা, এবং তুমি যদি একে 100 দ্বারা গুণ করো, 100 দ্বারা গুণ করো, তাহলেই তোমার চলে আসতেছে আনুপাতিক ত্রুটি। তাহলে আনুপাতিক ত্রুটি বের করার নিয়মটা কি? এই যে এইদিকে যেটা থাকবে শর্টকাট, এইদিকে যেটা থাকবে সেটা এখানে বসাবা, ডিভাইড বাই সামনে যেটা আছে সেটা এখানে বসাবা, ইনটু 100% করে দিবা, তোমার কি হবে? আনুপাতিক ত্রুটি বের হয়ে আসবে। জাস্ট এতটুকু মনে রাখতে পারলেই ইনাফ, এর বাইরে আর কিছু লাগতেছে না। এখন দেখো আর কয়েকটা জিনিস লাগবে এই টাইপের ম্যাথগুলো করার জন্য, কয়েকটা তোমার সূত্র লাগবে। সেই সূত্রগুলো আমি তোমাকে একটু করে পড়িয়ে দিচ্ছি। দেখো এই সূত্রগুলো আমি তোমাকে, এগুলো আমি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পড়িয়েছিলাম, তো তোমাদেরকে এখন একটু ডিটেলসে পড়াই দিচ্ছি। সূত্রগুলো আগে মুখস্থ করতে হবে। যেমন গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, এটা মুখস্থ করতে হবে। তাহলে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। এটা বোঝার কিছু আছে না, সূত্র মুখস্থ করতে হবে। তাহলে গোলকের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 4πr², মুখস্থ করছো। গোলকের আয়তন বের করার সূত্রটা কি? 4/3πr³ মুখস্থ করতে হবে। সিলিন্ডারের আয়তন বের করার সূত্রটা কি? πr², মুখস্থ করতে হবে। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? πr²। কি সূত্রটা কি? πr²। তাহলে আসো আমি সূত্রগুলো তোমাকে আরেকবার করে বলি, আমার সাথে সাথে একবার লিখো, দেখবো যে মুখস্থ হয়ে গেছে। তাহলে গোলকের যদি ক্ষেত্রফল বলে, কি বলে? গোলকের যদি ক্ষেত্রফল বলে তাহলে সূত্রটা হবে 4πr², 4πr²। যদি গোলকের আয়তন বলে, যদি গোলকের আয়তন বলে তাহলে সূত্রটা হবে 4/3πr³। যদি সিলিন্ডারের আয়তন বলে, যদি সিলিন্ডারের যদি সিলিন্ডারের যদি সিলিন্ডারের আয়তন বলে, যদি সিলিন্ডারের আয়তন বলে তাহলে সূত্রটা হবে πr²h। যদি তোমাকে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে, তারের তারের ঠিক আছে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে তাহলে সূত্রটা হবে πr²। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে তোমাকে পরীক্ষায় বলবে ক্ষেত্রফলের কথা বলবে, এবং বলবে যে গোলকের ক্ষেত্রফল দেওয়া আছে, তুমি এর আনুপাতিক ত্রুটি বের করো। তাহলে আনুপাতিক ত্রুটি বের করার ফর্মুলাটা, সিস্টেমটাকে আমি তোমাকে যদি একটু করে বলি, এখানে যেটা যেটা কনস্ট্যান্ট তোমাকে সেটা বাদ দিতে হবে। এই 4πr², এই জায়গাটার মধ্যে 4 কনস্ট্যান্ট, 4 বাদ, পাই একটা কনস্ট্যান্ট, পাই বাদ, শুধু r² আছে। তাহলে আর এর উপরে কি স্কয়ার আছে, তুমি কি করবা? এই দুইটাকে সামনে লিখবা, এই যে উপরে স্কয়ারটা আছে এটাকে সামনে লিখলাম, লেখার পরে আর আছে না, উপরে বসাবো ডেল আর, নিচে বসাবো আর, নিচে বসাবো আর। এই যে আমরা 2 ডেল r/r পাইলাম, এটাই আমাদের সূত্র। এই ফরম্যাটে বসাবো, এর সাথে 100 গুণ করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। তো একটু করে ম্যাথ করলে জিনিসটা ক্লিয়ার হবে। এবার যদি এইটার জন্য বের করি যে এই 4/3πr³, 4/3πr³, তাহলে এখানে 4/3 কনস্ট্যান্ট বাদ, পাই কনস্ট্যান্ট বাদ, তার মানে শুধু কি আছে? r³ আছে। তাহলে এইটার জন্য যদি তুমি আনুপাতিক ত্রুটি বের করতে যাও, তাহলে 3 উপরে আছে, 3টাকে সামনে দিবা, আর আছে, তাহলে উপরে হচ্ছে ডেল r/r, এভাবে ইজিলি বের করতে পারবা। এবং মজার ব্যাপার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই দুইটা দিয়ে আসবে, এর বাইরে আসবে না। নিচেটা আসবে না, বাট তারপর দেখাই দেই, যদি এইটা দিয়ে দেখাই দেই πr², πr², এটা যদি দেখাই দেই, পাই কনস্ট্যান্ট, পাই কাটা দিলাম, তাহলে কি আছে? r² আছে, এই উপরে স্কয়ারটা এখানে দিব, আর আছে, তার মানে কি ডেল r/r, আর একটা এইচ আছে, এইচ তো কনস্ট্যান্ট না, কাটা যাবে না, তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে, এইচ আছে এই জন্য এখানে হবে ডেল h/h। ওকে, তারপরে দেখো যে পাই r² আছে, এটার জন্য যদি বের করতে চাই তাহলে পাই কনস্ট্যান্ট কাটা দাও, r² আছে, তার মানে হচ্ছে 2, আর এর কারণে উপরে হচ্ছে ডেল আর, নিচে হচ্ছে আর। ওকে, সো এইভাবে আমরা জিনিসগুলো বের করতে পারবো। ওকে, সো আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসবে বা যে দুইটা প্রশ্ন আসবে, সেই দুইটা প্রশ্ন আমি তোমাকে সমাধান করে দিচ্ছি। প্রথমে এই প্রশ্নটা একটু দেখো, এই প্রশ্ন একটু দেখো, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে।
এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট ইম্পর্টেন্ট? 100% ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল করলে ওই গোলকের আয়তনে শতকরা কত ভুল হবে? তোমাকে কি বলছে? গোলক লাস্টে ফাইনালি যেটা বলছে তুমি সেটা দেখবা। সামনে কি বলছে এগুলো দেখা দরকার নেই। লাস্টে বলছে গোলকের আয়তনে শতকরা কত ভুল হবে। তার মানে কি বলছে? গোলকের আয়তন নিয়ে বলছে। তাহলে আয়তন নিয়ে বললে গোলকের আয়তনের সূত্রটা তোমাকে জানতে হবে। ওই যে একটু আগে পড়াইছিলাম গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব। তুমি এই সূত্রটা জাস্ট লিখবা। মানে তোমাকে যেটা বলবে, লাস্টে বলছে গোলকের আয়তন, তাই না? গোলকের আয়তন বলছে না লাস্টে, তুমি জাস্ট গোলকের আয়তনের সূত্রটা লেখো। তাহলে সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা আমাদের সেই সূত্র লিখলাম। এখন সূত্র লেখার পরে এখানে বলছিলাম কোনটা কনস্ট্যান্ট। এই যে আচ্ছা, এখানে কনস্ট্যান্ট দেখার দরকার নাই। তুমি যখন দেখবে যে পার্সেন্টেজ আকারে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এত পার্সেন্ট ভুল করলে, এত পার্সেন্ট ভুল করলে, অমুক পার্সেন্ট ভুল করলে, তমুক পার্সেন্ট ভুল করলে, এরকম পার্সেন্ট দেওয়া থাকলে জাস্ট সূত্রটাকে মনে মনে রিমেম্বার করবা। সূত্রটা কি? 4/3 পাই আর কিউব। এটা সূত্র না, যেগুলোকে লাস্ট আয়তন বলছে। তাহলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি বের করার সূত্রটা হচ্ছে 4/3 পাই আর কিউব। আচ্ছা, এই যে উপরে 3 আছে, এই 3টা এখানে লিখবা। এই উপরে 3 আছে না, 3টা লিখবা। ইনটু এখানে যে বলছে 1.2, এই 1.2 বসাবা। এটা গুণ করলে যা আসবে 30 অ্যান্সার। 3 বারং কত হয়? 36। তাহলে আমাদের এখানে 36 অ্যান্সার, যেহেতু 1 ঘর পর দশমিক আছে, তাহলে 1 ঘর পর দশমিক, তার মানে 3.6%। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তার মানে এই ধরনের প্রবলেম গুলাতে তোমাকে এই যে এইখানে পার্সেন্টেজের যে মানটা বলা থাকবে, এই মানের সাথে ঠিক আছে, জাস্ট এই মানটার সাথে কার সূত্র বলছে? আয়তনের সূত্র বলছে। আয়তনের সূত্র লিখো 4/3 পাই আর কিউব। উপরে 3 আছে, 3 দিয়ে গুণ করে দিলা। এখন মনে করো এখানে আয়তন বলে নাই, না বলে তোমাকে ক্ষেত্রফল বলছে। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? 4 পাই আর স্কয়ার। এই দেখো ক্ষেত্রফল সূত্র দেখো, এই যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল বললে কি করবো? উপরে 2 আছে, তাহলে 2 এর সাথে কি করতাম? 1.2 গুণ করে দিতাম। তাহলে 12 দুগুণ 24, 1 ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক। তাহলে এটাই কিন্তু আমাদের এত পার্সেন্ট, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতো। তো এইভাবে কিন্তু আমরা ম্যাথগুলা করতাম। আচ্ছা, তো এবার দেখো আরেকটা প্রবলেম এখানে একটু খেয়াল করো, যে প্রবলেমটা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে একটা গোলকের ব্যাসার্ধ r = 10 ± 0.1, যে ফরম্যাটটা আমি তোমাকে একটু আগে শেখাইলাম, যে এই যে x ± del x, তার মানে প্রথমটা হচ্ছে x এর মান, আর প্লাস মাইনাসের পরে যে অংশটা আছে এটা হচ্ছে del x এর মান। এত হলে আয়তনের শতকরা ত্রুটি কত? তুমি কিচ্ছু করবে না, তুমি যে কাজটা করবা, কি বলছে? আয়তনের শতকরা ত্রুটি বলছে না, আয়তনের শতকরা ত্রুটি। তাহলে আয়তনের শতকরা ত্রুটির সূত্রটা কি? আয়তনের শতকরা ত্রুটি তুমি যদি বের করতে চাও, তাহলে আয়তনের সূত্রটা কি? 4/3 পাই আর কিউব, তাই না? এটা সূত্র না, লিখলা। তাহলে কনস্ট্যান্ট কে? 4/3 কাটা দাও। পাই কি কনস্ট্যান্ট না? কাটা দাও। কি থাকে? আর কিউব থাকে। তাহলে 3 টাকে সামনে নিয়ে আসো, এখানে আর থাকলে উপরে হবে ডেল আর, এটা হচ্ছে আর। তার মানে এই ধরনের ম্যাথগুলো করার ফরম্যাটটা হচ্ছে এইটা। যখন এই যে এইরকম করে দিবে, ফরম্যাটটা হচ্ছে এইটা। আর পার্সেন্টেজে থাকলে ডাইরেক্ট গুণ করে তো বের করা যায়। এখানে জাস্ট মান বসাও, 3 আছে, 3 রাখো, ডেল আর বাই আর। তার মানে এই যে পরের যে অংশটা, এটা ডেল আর এর মান বা ডেল এক্স এর মান, ডেল দিয়ে যে মানটা থাকবে সেটা হচ্ছে এই মানটা, আর সামনে যে মানটা থাকবে সেটা হচ্ছে শুধু আর এর মান। এখানে কত? 0.1, উপরে বসাই দাও 0.1, আর এখানে আছে 10। এটা জাস্ট ক্যালকুলেশন করো, এই দশমিককে তুলে দিলে একটা 1, 1 ঘর আছে, একটা 0। তার মানে কি আসতেছে? দেখো এখানে আসতেছে 3 ইন্টু যে উপরে 1, আর 10 10 আসতেছে 100, এবং এর সাথে গুণ আকারে আছে 100। পার্সেন্টেজে 100 গুণ করবে না, অবশ্যই গুণ করতে হবে। তাহলে এই 100 কাটাকাটি যাচ্ছে, থাকতেছে শুধু 3। তাহলে এই কোশ্চেনের আমাদের অ্যান্সারটা কত আসবে? 3। এই যে এই কোশ্চেনে আমাদের অ্যান্সার 3 চলে আসছে। তো এই যে আমি দুইটা ম্যাথ করাইলাম তোমাকে, এই যে দুইটা টাইপের ম্যাথ করাইলাম তোমাদের, এই মেডিকেল ভর্তি পরীক্ষায় এই দুই টাইপের প্রবলেমই আসতে পারে। এবং তুমি যদি অনেক আগে একটা প্রশ্ন দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, সিলিন্ডারে একটা ম্যাথ রয়েছে, যেই কোশ্চেনের অ্যান্সার মেবি 4। সো এটা তোমাদের কোশ্চেন ব্যাংকে একটা প্রবলেম আছে, যেটা তোমাদের এই যে পাই = 22/7 এই সূত্র দিয়ে করতে হয়। এবং সিলিন্ডারের যে ক্ষেত্রফল, যেটা একটু আগে পড়াইলাম, যে সিলিন্ডারের ক্ষেত্রফল কোনটা, এই যে সিলিন্ডার আয়তন যেটা পাই আর স্কয়ার এইচ, এই টাইপের সূত্র দিয়ে করতে হয়। সো এই প্রশ্নগুলো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক আগে আসছিল এবং এখনো আসার সম্ভাবনা নাই। বাট আমি তোমাকে মানে A to Z তোমাকে যা যা কন্টেন্ট লাগবে এই চ্যাপ্টার থেকে, তোমাকে ভাইয়া আমি সবগুলো জিনিস পড়ানো শেষ করছি। এখন তোমার কাজটা যেটা হবে, যেহেতু এই চ্যাপ্টারে ভাইয়া যা ছিল আমি তোমাকে A to Z মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবগুলো জিনিস পড়িয়ে দিয়েছি। এখন লাস্ট 4 থেকে 5 মিনিট, আমি 4 থেকে 5 মিনিট আরো সময় নিব। এই 4 থেকে 5 মিনিটে সবগুলো জিনিস আবার সামারি করব এবং মুখস্থ করাই দিব। 4 থেকে 5 মিনিটে আরেকবার সামারি করব, ওকে? এবং কথা হচ্ছে এই 4 থেকে 5 মিনিট সামারি করি, তারপরে বাকি কথাগুলো বলতেছি। চলো আমরা একটু সামারি করি। আজকের ক্লাসের শুরুতে আমরা একটু চলে যাব, আমি একটু স্লাইডগুলো একটু রেডি করে নিচ্ছি। আমি যেটা শুরুতে পড়াইছিলাম, আমাদের সেই শুরুর দিকের স্লাইডটা একটু লাগবে আমাদের। আমি একটু করে দেখতে চাচ্ছি যে শুরুর দিকে কোনটা পড়াইছি। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি যে শুরুর দিকে কোনটা পড়িয়েছি। আচ্ছা, আমি একটু স্লাইডগুলো একটু সাজিয়ে নিচ্ছি।
আচ্ছা দেখো, আমি যা পড়াইছি একবারে সামারি করে দিচ্ছি, জাস্ট 2 মিনিটে সামারি করব। 1 নম্বর বলছিলাম ভৌত জগতের মানুষ কত পার্সেন্ট জানতে পারছে, 4%। ক্লিয়ার। উপাদান কয়টা, 4টা। স্থান, কাল বা সময়, ভর, শক্তি পড়াইছি। সাধারণ ধর্ম, বিশেষ ধর্ম পড়াইছি। বিশেষ ধর্ম 3টা ক্রাইটেরিয়া, কঠিন, তল, বায়বীয় এবং এর এক্সাম্পল পড়াইছি। 100% ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। আচ্ছা, এরপরে পড়াইছি তোমাকে রাশি পরিমাপক যন্ত্র কোনটার জন্য কি, বায়ুচাপ, ব্যারোমিটার, উষ্ণতা বলে থার্মোমিটার, বাকি যেগুলো আছে দেখবা। আর রিয়েক্টর বলছিলাম কার জন্য, এটাও দেখবা। আর যদি বলে যে বায়ুতে জলীয় পরিমাণ, সেটা কি হাইগ্রোমিটার। ওকে, এইগুলো তোমাকে পড়াইছি। এরপরে তোমাকে যেটা পড়াইছি ভাইয়া, যে বিভিন্ন বড় বড় সংজ্ঞা আসতে পারে, বাট সংজ্ঞা তো মুখস্থ করবো না, শর্টকাটে কিভাবে মনে রাখা যায়। ধারণা বললে উপলব্ধি, নীতি বললে প্রাকৃতিক, স্বীকার্য বললে স্বীকার, অনুকল্প বললে অনুমান, তথ্য যদি বলে তাহলে এখানে পরীক্ষা নিরীক্ষার কথাটা থাকবে, যে সূত্রের মধ্যে পরীক্ষা নিরীক্ষার কথা আছে, বাট তথ্যের মধ্যে এক্সট্রা থাকবে অনুকল্প। এই পরীক্ষা নিরীক্ষার অনুকল্প কথাটা থাকলে অ্যান্সার হবে তথ্য, আর শুধু পরীক্ষা নিরীক্ষা থাকলে অ্যান্সার হবে সূত্র। তো এটা ছিল আমাদের প্রথম স্লাইড আজকের দিনের, যেখানে আমরা তোমাকে এই জিনিসগুলো পড়িয়েছি। তো এইগুলোর পরে আমি তোমাকে যে জিনিসটা পড়াইছি, দেখো আমি তোমাকে একটু করে দেখাই দিচ্ছি। স্লাইডটা কোথায় গেল, আচ্ছা এটার পরে আমি তোমাকে যে জিনিসগুলো পড়াইছি দেখো আমি একটু দেখাই দিচ্ছি। তোমাকে পড়াইছিলাম যে এই যে দুটো কঠিন লাইন ছিল, সেটা তোমাকে আতশ দিয়ে পড়াইছিলাম। তারপর এক্স রে ক্ষেত্রে বলছিলাম যে এটা ভিতরে থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে, এটা এভাবে মনে রাখতে বলছিলাম। কোয়াসার, পালসার, এটা বলছিলাম, রেডিও টেলিস্কোপ, এগুলো বলছিলাম। তারপর 3-এর খেলা দিয়ে বলছিলাম যে নিউরনীয় বলবিদ্যায় মৌলিক রাশি 3টা, রাশির একক 3টা, এগুলো বলছিলাম। মৌলিক একক কয়টা, 3টা। এগুলো 3 দিয়ে তুমি ইজিলি মনে রাখতে পারবা। এরপরে এককের পদ্ধতি পড়াইছিলাম, বলছিলাম যে শুধুমাত্র সিজিএস এর ভাই ব্রাদার রয়েছে। তার মানে যদি বলে যে সিজিএস এর আরেকটা নাম কি, দশমিক, বাকিগুলো হবে না, হওয়ার সম্ভাবনা নাই। কেন হবে না? কারণ শুধুমাত্র সিজিএস এরই এই নামগুলো রয়েছে, মানে এটা তুমি ইজিলি বুঝতে পারবা। এসআই পদ্ধতিতে কয়টা রাশি রয়েছে, 9টা বলছিলাম। ঘনকোণটা বলছিলাম যে ঘনকোণের এসআই হোক, এগুলো পরীক্ষা আসবে। তারপর 1 নানোমিটার সমান কত মিটার, ফেমটোমিটার, পিকোমিটার, এই জিনিসগুলো তোমাকে এখানে আমি পড়িয়েছি। আচ্ছা, এরপরে তোমাকে আমি যে জিনিসগুলো পড়াইছি সেগুলো যদি একটু করে দেখো, এরপরে তোমাকে পড়াইছিলাম আলোক বর্ষ সমান যে জিনিসগুলো, 1 আলোক বর্ষ সমান কত মিটার। তারপর হচ্ছে যে ক্রমটা তোমাকে পড়াইছিলাম, যে ক্রমটা সুন্দর করে পড়াইছিলাম, যে পারসেক আলোক বর্ষ মেগামিটার অ্যামস্ট্রং, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে পারসেক আলোক বর্ষ মেগামিটার অ্যামস্ট্রং। তারপর 1 এমইউ কত, এই জিনিসগুলো তোমাকে আমি সুন্দর করে পড়াইছিলাম। সূর্য পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কত, এগুলো পড়াইছিলাম। তারপরে তোমাকে একটা জিনিস বলছিলাম যে 1 মাইল এবং 1 কিলোমিটার মধ্যবর্তী দূরত্ব কত, সেটা পরীক্ষায় অ্যান্সার আসবে 610, কিন্তু পরীক্ষায় অ্যান্সার থাকে 609 মিটার ম্যাক্সিমাম জায়গায়। মেডিকেল যখন আসছিল, MAT মেডিকেল এডমিশনে যখন আসছিল, তখন এটা এই 609, এটা অ্যান্সার ছিল, অপশনে ছিল এইটা। সো 609 থাকতে পারে, 610 থাকতে পারে, যেটা পরীক্ষা থাকবে সেটা তুমি অ্যান্সার করবা। ওকে, তারপরে তোমাকে যে জিনিসগুলো পড়াইছি সেটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানের যে অবদানগুলো পড়াইছি, এই অবদানগুলো সুন্দর করে তোমাকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, যেভাবে পারো মনে রাখতে হবে। এরপরে পরিবার ত্রুটি পড়াইছি, যে যান্ত্রিক ত্রুটি, যে যন্ত্রের যেহেতু ত্রুটি হয়, তার মানে সেখানে বলছিলাম যন্ত্র থেকে যান্ত্রিক, তাহলে এই যান্ত্রিক ত্রুটিটা কে সমাধান করবে, সমাধান করবে হচ্ছে ব্যক্তি, তার মানে সেখানে ব্যক্তিগত ত্রুটি বা পর্যবেক্ষণমূলক ত্রুটি। আচ্ছা, এরপরে বলছিলাম যে একটা এলোমেলো, একটা নিয়মিত ত্রুটি, আর একটা ছিল লঘিষ্ঠ ত্রুটি। এগুলো এক্সাম্পল গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের লাগবে। আচ্ছা, এগুলো পড়াইছি এবং এই যে জিনিসগুলো তোমাকে একটু এখানে পড়াইছি। এবং লাস্ট তোমাদেরকে যে জিনিসটা পড়াইলাম সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আনুপাতিক ত্রুটিটা একটু পড়াইছি, জিনিসগুলো একটু ডিটেলসে বুঝাই দিছি তোমাদেরকে, এবং এখান থেকে তোমাদেরকে 2টা ম্যাথ করাইছি। তো এই ম্যাথগুলো হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। তো এই যে জিনিসগুলো পড়াইলাম, এই জিনিসগুলো টেনশন নিও না, জাস্ট এতটুকু পড়ো, তোমাকে মেইন বইয়ে পড়তে হবে না, তোমার সবগুলো জিনিস কভার আপ হয়ে যাবে। আমি আরো একবার যদি তোমাকে নোট থেকে দেখাই দেই, তাহলে তুমি সহজে ক্যাপচার করতে পারবা। এই যে এখানে তোমাকে এই জিনিসগুলো পড়াইছি, দেখো এই যে স্থান, কাল, সময়, ভর, শক্তি, তারপর পদবিজ্ঞানকে বিভিন্ন ভাগ করা যায়, এগুলো তোমাকে পড়াইছি। তারপর সাধারণ ধর্ম, বিশেষ ধর্ম, এগুলো পড়াইছি তোমাকে। এরপরে তোমাকে পড়াইছি যন্ত্র সম্পর্কে পড়াইছি, তারপর সংজ্ঞাগুলো পড়াইছি। এরপরে দেখো তোমাকে এই 2টা কঠিন লাইনগুলো পড়াইছি, এখানে যে এমসিকিউ স্পেশাল এগুলো পড়াইছি, 3-এর খেলা দিয়ে যেগুলো ছিল এগুলো তোমাকে ক্লিয়ার করে পড়াই দিছি। ওকে, এরপরে তোমাকে এই যে 9টা রাশি ছিল এগুলো পড়াইছি, এবং বলছিলাম যে যেগুলো কালার করা আছে এগুলো পরীক্ষা আসবে, এবং এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস লিখে লিখে পড়াইছি। ওকে, আচ্ছা, এরপরে এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সূর্য পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব, পারসেক আলোক বর্ষ মেগামিটার অ্যামস্ট্রং পড়াইছি। এই যে ম্যাথ যে 2টা আসতে পারে এগুলো একটু দেখাইছি, এবং বলছি যে কোনগুলো একক নাই, এগুলো পরীক্ষা আসতে পারে, একক নাই কোনগুলো, এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি। এরপরে এই যে বিভিন্ন বিজ্ঞানের যে অবদানগুলো রয়েছে এগুলো তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, এগুলো পড়বা। ওকে, এইগুলো পড়লে একটু দেখবা যে এখান থেকে কমন চলে আসতেছে। এগুলোর পাশাপাশি কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এরপরে তোমাদের কি পড়াইছি, যে পরিমাপের ভুল বা ত্রুটি পড়াইছি। দেখো এগুলো সুন্দর করে কিন্তু এখানে তোমাকে A to Z ভাইয়া মুখস্থ করাই দিয়েছি। এরপরে আমি এখান থেকে তোমাদেরকে যে জিনিসটা পড়িয়েছি সেটা দেখো একটু করে, যে কয়েকটা সূত্র পড়াইছি, এবং লাস্টে তোমাদেরকে 2 থেকে 4টা ম্যাথ করাইলাম, যে এই 2 থেকে 4টা ম্যাথ করাইলাম, এবং বললাম যে এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে। তো তোমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যে লেকচার শিটটা আমাদের গ্রুপে আমি আপলোড করে দিব, সেই লেকচার শিটটা কি করবা, লেকচার শিটটা A to Z ভাজা ভাজা করে খেয়ে ফেলবা। লেকচার শিটটা A to Z ভাজা ভাজা করে খেয়ে ফেলবা। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজটা হচ্ছে কিউবি মানে কি ভাইয়া, কোশ্চিন ব্যাংক। তাহলে কোশ্চিন ব্যাংকটা কি করবা, খুলে দেখবা সবগুলা প্রশ্নই পারতেছো, কোশ্চিন ব্যাংকে সবগুলা প্রশ্ন এবার কি করবা, মুখস্থ করে ফেলবা।
কোশ্চেন ব্যাংকের সবগুলো প্রশ্ন মুখস্থ করে ফেলবা, তাহলে আমাদের ক্লাসের লেকচারটা পড়লা, কোশ্চেন ব্যাংক মুখস্থ করলা, এবং এরপরে তুমি চাইলে অনুশীলনীর প্রশ্নগুলো কোনগুলো পড়তে হবে এগুলো আমি আমাদের ক্লাস দিব বা দাগিয়ে দিব, টেনশন নিও না। বাট অনুশীলনীর প্রশ্নগুলো তোমার কভার আপ হয়ে গেছে। দেখো যে অনুশীলনীতে অনেক প্রশ্ন আছে যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এগুলো পড়া দরকার নাই, কারণ অনেক কঠিন কঠিন প্রশ্ন আছে যেগুলো বুয়েটে কুয়েটে আসছে, এগুলো পড়া দরকার নেই। বাট যেগুলো সিম্পল সিম্পল প্রশ্ন এগুলো আমি তোমাকে আলাদা করে দাগিয়ে দিব, টেনশন নিও না। সো অনুশীলনীর প্রশ্নগুলো তোমরা একটু করে দেখতে পারো, আর না হলে যা পড়াইছি এগুলো ইনাফ। সো এই চ্যাপ্টার থেকে যে একটা বা দুইটা প্রশ্ন আসবে, আশা করি এর মধ্যে থেকে আমাদের এই প্রশ্নগুলা চলে আসবে, ঠিক আছে? এর মধ্যে থেকে আমাদের এই প্রশ্নগুলো চলে আসবে, আমরা এতটুকু আশাবাদী, বা এতটুকু তো আমরা আশা রাখতেই পারি যে ইনশাআল্লাহ এতটুকুর মধ্যেই আমাদের প্রশ্নগুলো চলে আসবে। তো তোমরা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হয়েছো আলহামদুলিল্লাহ, যারা ভর্তি হও নাই তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317, ঠিক আছে, 01317132318, এই নাম্বারে কি করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? এই ব্যাচের আমাদের কোর্স ফি ছিল 6000 টাকা, বাট আমাদের এখন ডিসকাউন্টে মাত্র কিন্তু 3500 টাকায় ভর্তি চলতেছে, ঠিক আছে? তো এই ডিসকাউন্ট অফারটা আমাদের 2-1 দিনের মধ্যে হয়তো বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের কোর্স ফি কিন্তু বেড়ে 4000 টাকার উপরে চলে যাবে, ঠিক আছে? তো যারা এখনো ভর্তি হও নাই তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো, অথবা এই নাম্বারে তোমরা টাকাটা সেন্ড মানি করে, ঠিক আছে, 3500 টাকা খরচ সহ সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা 01317132318 দিয়ে বললে আমাদের এডমিন প্যানেল তোমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করিয়ে দিবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ভৌত জগৎ ও পরিমাপ, ভৌত জগৎ ও পরিমাপ, ভুল লিখে ফেলছি, পরিমাপ, এই চ্যাপ্টারের আলোচনা। সো যারা আমার সাথে লাইভে ক্লাসটা করলা তোমরা ভাইয়া, এই মুহূর্তে তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে ভাইয়া একটু আমাকে শর্টকাট জানাই দাও ভাইয়া। ভাইয়া ভাইয়া এবং আপুরা যারা ক্লাসটা করলা, আসলে আমার কথাগুলো বুঝতে পারছো কিনা, তোমাদের কাছে ফিডব্যাক নেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমরা বুঝতে পারলা কিনা বা তোমাদেরকে কতটুকু বুঝাইতে পারছি বা কতটুকু সহজ করতে পারছি, এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এবং আশা করি বায়োলজির যে লেকচারগুলো হবে এগুলো আমি তোমাদেরকে সবগুলো শর্টকাট, যত মেথড অ্যাপ্লাই করা যায় শর্টকাট অ্যাপ্লাই করে বায়োলজি তোমাদেরকে একদম ভাজা ভাজা করে দিব। ফিজিক্সটাও তোমাদেরকে এমন ভাবে পড়াবো, আশা করি তোমরা এখান থেকে 20-এর মধ্যে 20 তুলতে পারবা। সো এই চ্যাপ্টারটা কেমন বুঝতে পারছো? কারণ এই চ্যাপ্টার মুখস্থবিদ্যা চ্যাপ্টার, এখানে ভাইয়া অনেকে পড়াই না, অনেকে স্কিপ করা যায়, বাট আমি তোমাদেরকে ভাইয়া যতটুকু লাগে ভাইয়া মুখস্থ করাই দিছি। তো সেক্ষেত্রে তোমরা চিন্তা করতে পারো যদি ফিজিক্সের এই লেকচারগুলো এমন হয়, বায়োলজির ক্লাসগুলো আমি আমার সর্বোচ্চ দিয়া ট্রাই করবো এবং আগুন ক্লাস হবে। বায়োলজির যে ক্লাসগুলো থাকবে, বায়োলজির ক্লাসগুলো একদম আগুন লেভেলের ক্লাস হবে, এবং ক্লাসে যেগুলো পড়াবো এর বাইরে বায়োলজি কিচ্ছু পড়তে হবে না, মেইন বইয়ে পড়তে হবে না, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। বায়োলজি আমি সেইভাবে কন্টেন্টগুলো রেডি করে পড়াবো। বাট এই চ্যাপ্টারটা ভাইয়া খুব একটা শর্টকাট অ্যাপ্লাই করা যায় না, খুব একটা ভাইয়া এখানে তুমি কি করো বলো, এই চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল টার্ম নাই, মুখস্থবিদ্যা যা লাগে ভাইয়া ইসাক্সেলের বই থেকে আমি সবগুলো জিনিস তুলে আনি এখানে পড়াইছি। ওকে, সো এর বাইরে আশা করি ভাইয়া আর কিছু লাগবে না। ওকে, সো এতটুকু বিশ্বাস রাখতে পারো, এবং পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আমাদের আরো ভালোভাবে হবে ইনশাআল্লাহ। এবং বায়োলজি ক্লাসগুলো তো একদম ক্লাসেই তোমাদেরকে মুখস্থ করাই দিব। আচ্ছা, একজন বলছেন ভাইয়া লেকচার শিট কোথায় পাবো? আমি লেকচার শিটটা আমাদের গ্রুপে, আমাদের যে গ্রুপে ক্লাসটা হচ্ছে ভাইয়া প্রাইভেট গ্রুপে, আমাদের প্রাইভেট গ্রুপে আমি আপলোড করাই দিচ্ছি। টেনশন নিও না, ক্লাসটা শেষ হোক, আমি একটু পরে ফ্রেশ হয়ে আধা ঘন্টার মধ্যেই আমাদের এই গ্রুপে আমাদের ক্লাস লেকচার যে পিডিএফটা এটা আমি আপলোড করে দিব। ওকে, তো সবাই তাহলে বুঝতে পারছো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, এবং আমি গ্রুপের রুটিনটা তোমাদেরকে দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।